সালামু আলাইকুম তোমাদের সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। ভাইয়া আজকে রিটেনের একটা দারুণ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা নাকি ইংরেজি রিটেন নিয়ে ভয় পাও, আসলে ইংরেজি রিটেনটা অনেক সহজ এবং রিটেন দিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যায়, বরং একটা টপ পজিশন করা যায়। আজকে তোমাদের একটা রিটেনে দুর্দান্ত ক্লাস নিব। কে কোথায় থেকে যুক্ত হয়েছে একটু জানাও, তোমাদের সাথে একটু কথা বলবো এবং অল্প সময়ে তোমাকে একটু বেশি কিছু পড়ানোর চেষ্টা করবো, যেহেতু এটা ফ্রি ক্লাস। তাহলে তোমাদেরকে যতটুকু কনফিডেন্স দেওয়া যায়, আজকে ক্লাসটা মূলত এরকমই হতে যাচ্ছে। দেখি তোমরা কে কোথায় থেকে যুক্ত হয়েছে, আমি তোমাদের একটু কমেন্টসগুলো দেখি। সবাই জয়েন হয়ে গেছে লাল ভাইয়ের ক্লাসে। ওকে, তোমাদেরকে অনেক অনেক মিস করতেছিলাম। আমার তো প্রতিদিনের কাজ, তোমরা একটু কমেন্টস করো। আমার প্রতিদিনের কাজের মতো আমাকে যেভাবে গ্রুপে একটু শেয়ার করতে হয়, শেয়ার করে দিতে হয়, শেয়ারও করে দিলাম। তোমাদের রিটেন নিয়ে এত ভয় কিসের বলো তো? রিটেনে কি কোনো ভয় পাওয়ার কোনো বিষয় আছে? রিটেনটা অনেক সহজ। দেখি তোমাদের কমেন্টসগুলো একটু, তারপরে আমি যাচ্ছি একটু শেয়ার করার পরবর্তীতে আমি করে দিচ্ছি। তোমরা সবাই ভালো আছো? ভালো থাকলে জানাও যে ভাইয়া তো রিটেন ক্লাস শুরু করে দিচ্ছে। এতদিন ধরে অপেক্ষা করছিলা, কবে ভাইয়া রিটেন ব্যাচ শুরু হবে, কবে রিটেন ক্লাস শুরু হবে। রিটেন কিছু পারি না, বাট রিটেন তো পানি পানি করে ফেলবো। 30+ পাইলে তো ভাইয়া এনাফ, যথেষ্ট না? আরও বেশি লাগবে কি বলো? আর বেশি লাগবে না আমার যেটা মনে হয়। ওকে, আচ্ছা, তোমরা যারা আমাদের এইচএসসি প্লাস ডিউ গ্রুপটাতে একটু পোস্ট করে দাও, তোমার রাতুল ভাই অ্যাপ্রুভ করে দিবে, কোনো সমস্যা নেই। ওকে, আমাদের কাজ শেষ, আমাদের প্রতিদিনের কাজ শেষ। ওকে, ডান। তোমরা অনেকক্ষণ অপেক্ষা করতেছিলা, তাই না? ওকে, কেমন আছেন ভাইয়া? মাটির মানুষ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি ভালো আছো? রাতুল বলতেছে, রৌফ বলতেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। গুলশান 1 থেকে ভাইয়া দেখতেছি। ওহো, আমার তো খুব ইচ্ছা, মাঝে মাঝে মন চাই একটু গুলশান গিয়ে ঘুরি। খুব তোমাদের খুব পশ এরিয়া, অনেক সুন্দর, তাই না? আমরা তো ঢাকা ইউনিভার্সিটির আশেপাশে থাকি, এই জায়গায় এত বেশি তেমন কিছু নাই। ঠিক আছে, ক্যামেরাও ঠিক আছে, আমাকে ভালো করে দেখা যাচ্ছে তোমাদের? হ্যালো সিনিয়র, হ্যাঁ হ্যালো মাই কিউট কিউট জুনিয়র্স, তোমরা সবাই জয়েন হয়ে গেছো। ক্লাসটাকে একটু শেয়ার করতে হবে, একটু ক্লাসটা একটু শেয়ার করে দাও ভাইয়া, সবাই একটু শেয়ার করে দাও। বলো লাল ভাইয়ার ক্লাস। গরম লাগে কেন? সবাই একটু শেয়ার করে দাও, তারপর আমি ক্লাস শুরু করছি। তোমাদের একটু কমেন্ট দেখে অল্প একটু ক্লাস নিব, একটু টেকনিক শেখাবো অনেকগুলো। শরীয়তপুর থেকে যুক্ত হয়েছে পুরোই লাল। হ্যাঁ, লাল লাল। লাল ভাইয়া কি কালো পড়বে বলো? লাল ভাইয়া কি কালো পড়বে? লাল ভাই তো লালই পড়বে। তোমাদের আজকে একটা প্যারাগ্রাফের একটা শর্ট ক্লাস নিব, বেশি কিছু না। একটু সেন্টেন্স মেকিং, একটু টেকনিক দেখাবো। যে রিটেনে আসলে খুবই সহজ। রিটেনে 30+ পাওয়া যায়, রিটেনে ইজিলি 30+ পাওয়া যায়, একদম ইজিলি রিটেনে 30+ পাওয়া যায়। আমি একটু দেখি, আমাদের ব্রাইটনেসটা একটু কম ছিল বলে আমাদের অন্যরকম লাগছিল। এই যে ব্রাইটনেস বাড়ায় দিলাম, ঠিক আছে? এখন ভালো লাগবে, এখন তোমরা বোর্ড দেখতেও পারবা। লালু ভাইয়া, বাসা কথা না বলে পড়ান। আরে বেশি কথা না বলে পড়ান। তোমাকে বলবো বেশি বেশি কমেন্ট না করে খাতাটা নিয়ে বসো। ভাইয়া আপনি একটা পাগল, আমার কমেন্ট পড়েন না। হাই, এটা তো ভুলে পড়ে ফেলছি। ওকে চলো ভাইয়া, আমরা ক্লাস শুরু করে দিই। ওকে, ময়মনসিংহ থেকে। হ্যাঁ, আমিও ময়মনসিংহ থেকে। না, আমি এখন ঢাকায় আছি, বাট আমি ময়মনসিংহ থাকতাম, সেটাই বললাম। ওকে, নারায়ণগঞ্জ থেকে। তোমাদের টিচাররা কি অফলাইনে ক্লাসে এসেই শুধু বলে যে লেকচার শিটগুলোর উল্টাও পড়ো, একটু কথা বলে না? আমি কি কারোর সাথে কথা বলতে পারি? তোমাদের কমেন্টসগুলোই তো আমার কাছে কথার মতো মনে হয়। একটু তো দেখতে হয়, তাই না? একটু দেখতে হয়, একটু ওয়েট করতে হয়, তারপরে শুরু করতে হয়। ভাইয়া কলম নিয়ে বসে আছি কখন থেকে। ওকে, আইফোন দেখলে টিচাররা কম, টিচার কম, টিকটকার মনে হয়। এই যে নাও আইফোন, ঠিক আছে? তা আমি কি টিকটক করতেছি? ঠিক আছে, চলো ভাইয়া, আমরা তাহলে আজকে আমাদের এই যে বই আছে, আমাদের বইয়ের আমরা ছোট্ট একটা অংশ পড়বো। সেটা হচ্ছে তোমাদের খুবই একটা পরিচিত টপিক,
সেটা একটা শুড, জাস্ট শুড, একটা ছোট শুড, একটু উচিত, একটা অর্থ দিয়ে যে আমরা একটা প্যারাগ্রাফ লেখার মতো মানে ক্যাপাবিলিটি অর্জন করতে পারি, আমরা অনেক কঠিন কঠিন সেন্টেন্সকে টেকনিক্যালি সহজ করে ফেলতে পারি। ওই টেকনিকগুলো আমি তোমাদেরকে একটু দেখাবো। আজকে ক্লাসটা হচ্ছে এই বইয়ের এই যে এটুক পড়াবো এবং এতটুকু পড়াবো তোমাদেরকে, বেশি না, অনলি এই বই থেকে 2টা পেজ পড়াবো। দেখো 2টা পেজ পড়ানোর পরে তুমি মোটামুটি একটা পেজ লিখতে পারবে এবং প্যারাগ্রাফ কীভাবে লিখলে বেশি নাম্বার পাওয়া যায় এটা জানতে পারবো। তোমরা হয়তো বা কোচিংয়ে পরীক্ষা দিলে তোমাদের মার্কসটা মনে হয় ধরো তোমরা অনেকে 5, তোমরা পরীক্ষা দেওয়ার পর অনেকে হয়তো বা 4 কিংবা 5 পাও, আবার অনেকে মেসেজ দিয়ে বলো ভাইয়া 2-3 পাও। বাট আজকে যে সিস্টেমটা দেখায় দিচ্ছি জাস্ট একটু অ্যাপ্লাই করতে পারলে তোমাদের কোচিংয়ের পরীক্ষাগুলো মার্কস এভারেজ 6-7 চলে যাবে আজকে ক্লাসটার পরেই। তো দেখি আমরা শুরু করে দিই, বেশি কোনো ওয়েট করবো না, চলো। তাহলে প্রথমে আমাদেরকে একটু অ্যানালাইসিস করতে হবে যে ভাইয়া অ্যানালাইসিসটা গত ক্লাসে দেখাইছি, যদি বলেন সবথেকে গুরুত্বপূর্ণ 3টা টপিক বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যেখান থেকে 20 নাম্বার কমন আসবে অথবা 15 নাম্বার ফিক্স থাকবে। সেই 3টা টপিকই হচ্ছে তোমাদের হচ্ছে 1 নাম্বার হচ্ছে প্যারাগ্রাফ, 2 নাম্বার এক্সপ্লেনেশন, 3 নাম্বারে সেন্টেন্স মেকিং। এই 1, 2, 3 এই 3টা টপিক থেকে মানে দেখো বিগত 3 বছরে প্যারাগ্রাফ 5 বছর রিটার্ন হচ্ছে, 5 বছরে আসছে এবং 3বার যে রিটার্ন হয়েছে দেখো 3 বছর ধরে একই টপিক থেকে কোয়েশ্চেন আসছে। তোমাদের হচ্ছে প্যারাগ্রাফ, তারপর হচ্ছে তোমাদের এক্সপ্লেনেশন এবং সেন্টেন্স মেকিং, প্যারাগ্রাফ, এক্সপ্লেনেশন, সেন্টেন্স মেকিং। তাহলে এই গ্রাফটা অনেক বড়, এখানে হচ্ছে তোমার সেন্টেন্স মেকিংটা 4বার আসছে, অর্থাৎ তোমাদের একটু অ্যানালাইসিস করলে দেখবা এই 3টা টপিক থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় বিগত 3 বছর কোয়েশ্চেন কিন্তু করছে। বুঝতে পারছো, এই 3টা টপিক থেকেই করতেছে। তাহলে 3টা টপিক খুবই গুরুত্বপূর্ণ, এই 3টা টপিক ভালো করে পড়বা, প্যারাগ্রাফ, এক্সপ্লেনেশন, সেন্টেন্স মেকিং। আজকে তোমাদেরকে একটু প্যারাগ্রাফ, একটু সেন্টেন্স মেকিং পড়াবো, একটু প্যারাগ্রাফ আর একটু সেন্টেন্স মেকিং পড়াবো। একটা ফ্রি ক্লাসে তো তোমাকে এতটা রিটেনের জাহাজ বানানো যাবে না, বাট এমন 2-একটা লাইন বা এমন 2-একটা একটু টেকনিক দিব যেটা তোমাকে অন্তত একটু আত্মবিশ্বাসী করবে যে রিটেনটা আসলেই তো সহজ, জাস্ট একটু কনসেপ্টটা নিয়ে কাজ করতে হয়। তো এটাই নিয়ে কাজ করবো, ওকে। তারপরে প্রথমে আমাদেরকে আরেকটা জিনিস জানতে হবে, লিখিত খাতা দেখতে কেমন। ভাইয়া ওই যে রিটেন পরীক্ষা দিব, ওই রিটেন পরীক্ষার আগে আমাদের একটু রিটেন খাতাটা একটু দেখান কেমন খাতাটা হবে। এই রিটেন খাতাটা হচ্ছে এমন, এটা ধরো এটা হচ্ছে তোমার ইংরেজি, এটা হচ্ছে তোমার ইংরেজি, আর এটা ধরো তোমার হচ্ছে বাংলা। ঠিক সেম তোমার হচ্ছে উপরেরটা ধরো বাংলা, উপরেরটা বাংলা হবে, দ্বিতীয়টা হবে তোমার ইংরেজি, তৃতীয়টা হবে ইংরেজি। ঠিক তেমনই তোমাকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় কোয়েশ্চন করবে, প্রথমে 1 নম্বরে তোমাকে একটু সৃজনশীল দিবে, তোমাকে সৃজনশীল দিবে, তারপর সারা অংশ, সারমর্ম, তারপর ধরো তোমার হচ্ছে প্যারাগ্রাফ দিবে আর সেন্টেন্স মেকিং দিবে, তারপরে হচ্ছে তোমাকে ধরো একটা এক্সপ্লেনেশন দিল। এখন যেটা জেনে আছে এরকম লিখবা, যেমন ধরো তোমাকে প্রথমে সৃজনশীল দিল, হ্যাঁ তোমাকে প্রথমে সৃজনশীল দিল, তুমি একটা সৃজনশীল এখান থেকে ক, খ, গ তোমাকে একদম ফিক্স জায়গা দিবে, তারপরে তোমাকে দিবে হচ্ছে সারাংশ, সারমর্ম। 2 নাম্বার লেখা থাকবে, ঢাকা বিশ্ববিদ্যালয় কোয়েশ্চেনে লেখাই থাকবে 2 নাম্বার, এখানে লেখাও থাকবে 2 নং প্রশ্নের উত্তর বা 2 নং প্রশ্ন যেটা আনসার করার কথা ওটা লেখা থাকবে। তুমি জাস্ট এই যেখানে 2 নম্বরের সারাংশ আছে বা সারমর্ম আছে তুমি ঠিক এখানে 3টা বা 4টা লাইন লিখে দিবা। তারপরে তোমার যে আরো 3 নং আছে, 3 নঙে দেখবা একটা ব্যাকরণের অংশ দিছে, প্রয়োগ উপপ্রয়োগটা এই বছর আসতে পারে, ঠিক আছে, এবছর ধরো প্রয়োগ উপপ্রয়োগ আসলো, তাহলে তুমি এখানে একটু ব্যাকরণের অংশ আলোচনা করলা। তারপর ধরো ইংরেজিতে আসবা, ইংরেজিতে প্যারাগ্রাফের জন্য একদম এরকমভাবে একটা খালি পেজ থাকবে, এখানে প্যারাগ্রাফ লিখবা 15 থেকে 16 লাইন। তারপরে দেখো 2 নাম্বার আছে তোমার সেন্টেন্স মেকিং দিবে, ধরো 2 নাম্বারে সেন্টেন্স মেকিং না, অনেক সময় এক্সপ্লেনেশনটাই থাকে, তোমাকে এখানে একটা এক্সপ্লেন দিল, তুমি একটা এক্সপ্লেন করলে 3 নাম্বারে এরকম 5টা সেন্টেন্স মেক করবে। এই তো ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা তোমাকে 45 মিনিট টাইম দিবে, 45 মিনিট টাইম দিবে। এই 45 মিনিটে এগুলো লিখে বসে থাকা যায়, এটা নিয়ে কোনো প্যারা নেওয়ার কিছু নাই। তোমরা সৃজনশীল লেখছো, কেউ সৃজনশীল লিখে ফেল করবা না, মোটামুটি তোমার যে গল্পগুলা নাটকগুলা ফেল মানে জানা আছে, এগুলো লিখলে তুমি ওখান থেকে ধরো তোমার যদি ধরো 10 নাম্বার আসে, 10-এর মধ্যে তুমি ইজিলি 6 এখান থেকে পেয়ে যাবা। সারাংশ, সারমর্ম 3-4টা লাইন লিখবা, মোটামুটি সেন্সটা ঠিক থাকলে ওখান থেকে ধরো তোমার 3 নাম্বার তোমার চলে আসবে। তাহলে এখানে 6 পাইলা, এখানে 3, এবং ব্যাকরণের অংশ থেকে ধরো তুমি 5-এর মধ্যে ধরো 3 পাইলা, এভারেজ আমি খুব কম ধরতেছি 3 পাইলা, তাহলে বাংলা রিটেনে তুমি কিন্তু ইজিলি 12 পাবা। আর তোমার যে ইংরেজি আছে, তোমার ইংরেজি বেসিক স্ট্রাকচার আছে, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিবা, তুমি জাস্ট বেসিক স্ট্রাকচারটা ধরে যদি তুমি লিখে আসতে পারো তুমি 6 নাম্বার ইজিলি পাবা। বেসিক স্ট্রাকচারটা আজকে দেখাই দিচ্ছি তুমি কিভাবে লিখবা। অনেক সময় আমরা লিখতে গিয়ে একটু ভুল করি,
এইটা দেখাই দিবে, ইজিলি তুমি 6 নাম্বার পাবা। 5টা সেন্টেন্স মেকিংয়ে 5, এখানে কোনো কম হবে না, এক বিন্দু কম হবে না, কারণ তোমার আসিফ ভাইয়া এখানে আছে, তার মানে তোমার কোনো কম হওয়ার মানে কোনো প্রশ্নই উঠে না। আর এখানে ধরো এক্সপ্লেনেশন লেখলে ধরো এভারেজ কম, মানে মোটামুটি ধরো 2ই ধরলাম, তাহলে 6 আর 5 11 আর 2 12 13, ঠিক আছে 13, তাহলে এখানে হলো তোমার ইংরেজিতে 13 আর বাংলাতে 12। এই হচ্ছে তোমার মোটামুটি 25 মার্কস তুমি ইজিলি পাইতে পারো, জাস্ট অ্যাভারেজ স্টুডেন্ট হইলে। বাট তুমি যদি একটু ভালো স্টুডেন্ট হও, বলতে গেলে ভালো স্টুডেন্ট বলতে পরিশ্রমটা যদি একটু ভালো করো, আমার কথাগুলো শুনো, একটু গাইডলাইনটা মেনটেন করো, মানে প্রত্যেকটা ক্লাস মনোযোগ দিয়ে করো, তাহলে 30+ পাবা। কারণ 30+ পাওয়ায় আমার অভ্যাস আছে বলে আমি কথাগুলো বলি, ঠিক আছে। তাহলে দেখলা রিটেন খাতাটা কেমন, একটু আইডিয়া দিলাম। এখন ভাইয়া এখানে একটা লেখা আছে, এই লেখাটা তোমাদের লাইফের সাথে অনেকটাই জড়িত। এখানে একটা লেখা আছে, এই লেখাটা তোমাদের লাইফের সাথে অনেকটা জড়িত। আজকে টপিকটাই হচ্ছে এই বিষয়ে আমি পড়াশোনা করাবো তোমাকে। দেখো বলতেছে ইউ শুড হ্যাভ অ্যাকমপ্লিশড মোর অ্যাট দিস এজ। এই বয়সে তোমাকে অনেক বেশি অর্জন করা উচিত ছিল। শুড হ্যাভ, এখানে কি লেখা আছে, শুড মানে কি ভাই উচিত, আর শুড হ্যাভ মানে কি, মানে তোমার উচিত ছিল বলতে, এখানে শুড হ্যাভ অ্যাকমপ্লিশ, তোমার এই বয়সে অ্যাট দিস এজ মানে এই বয়সে তোমার অনেক কিছু মানে মানে অর্জন করা উচিত ছিল। এই যে টপিক এটা আছে, দেখো এখানে প্রায় তোমার 35,000 রিয়েক্ট। আমি তোমাদেরকে আজকে যে টপিকটা পড়াবো, এই টপিকটা নর্মাল একটা শুড, আমি শুড নিয়ে আলোচনা করব। এক শুড দিয়ে যে তুমি কত কিছু লিখতে পারো, কত কিছু করতে পারো, আজকে এটা দেখাবো। রিটেনটা সহজ, জাস্ট থিঙ্ক মানে ইজি, এইটা হচ্ছে বিষয়। চলো তাহলে আমরা একটু চলে যাই, ক্লাসটা একটু মনোযোগ দাও। ইউজ অফ শুড, আমরা আজকে ইউজ অফ শুড শিখবো কিভাবে, এটা দেখো খেয়াল করে, এটা তো বোঝানোর কিছু নাই, সবাই জানো। শুড মানে কি উচিত, আর শুড হ্যাভ মানে কি, শুড মানে উচিত, আর শুড হ্যাভ মানে অর্থটা দাঁড়াবে থাকা উচিত, অর্থাৎ এই জিনিসটা থাকা উচিত। যেমন তোমরা যোগগুলা কি বলো, আই শুড হ্যাভ এ সকিনা, আই শুড হ্যাভ সকিনা, আমার একটা সকিনা থাকা উচিত, তাই না, আই শুড হ্যাভ সকিনা। তো তুমি এটা বলতে পারো যে তোমার একটা সকিনা থাকা উচিত, তাহলে তুমি যদি সেন্টেন্স মেক করো, আই শুড হ্যাভ সকিনা, আমার একজন সকিনা থাকা উচিত। যাই হোক, এখন আজকে এই যে জাস্ট এইটুক বুঝলা তো, শুড হ্যাভ মানে থাকা উচিত, এইটুক বুঝলেই হবে, আর কিছু লাগবে না। এইটা দিয়ে আজকে তোমাকে আমি সেন্টেন্স মেকিং করাবো, এটা দিয়ে আজকে তোমাকে আমি একটু প্যারাগ্রাফ লিখাবো, এইটা দিয়ে আমি ওয়ার্ড চেঞ্জিং এবং ভোকাবুলারি টেকনিক তোমাকে আজকে দেখাবো, যে দেখো কতটা ইজি হইতে পারে জাস্ট একটা ছোট কনসেপ্টকে রিটেনে কিভাবে কাজে লাগানো যায়। ওকে, তো দেখো এখন তোমাকে আমি একটা গাইডলাইন দিব এবং অনেকগুলো সেন্টেন্স মেক করা শিখাবো। দেখো প্রথমেই বলতেছে অ্যাজ এ স্টুডেন্ট ইন ইউর এডমিশন টাইম, মানে একজন স্টুডেন্ট হিসেবে তোমার যে ভর্তি প্রস্তুতির সময়, এখানে খেয়াল করো, হোয়াট শুড হ্যাভ, তোমার কি থাকা উচিত। একটা স্টুডেন্ট হিসাবে তোমার এই এডমিশন সময় তোমার কি থাকা উচিত, তোমার কি গার্লফ্রেন্ড থাকা উচিত নাকি অন্য কিছু থাকা উচিত, এটা এখন তোমরা একটু লিখবা। তারপরে দেখো অর নট, অর্থাৎ কি থাকা উচিত, আবার কি থাকা উচিত নয়। এখন চলো, এটা তোমার একটা সেন্টেন্স মেকিং এর কাজও হবে এবং ভাইয়ার পক্ষ থেকে একটা সুন্দর গাইডলাইনও হয়ে যাবে। তুমি জাস্ট একটু খেয়াল করো আমার সাথে সাথে, এখানে আসো। দেখো প্রথমেই বলতেছে, এখানে প্রথমে কি বললো, যে এই সেন্টেন্সটা তুমি একটু খেয়াল করো, বলতেছে আই শুড হ্যাভ ড্রিম, আমার একটা স্বপ্ন থাকা উচিত। তাহলে দেখো শুড হ্যাভ, অ্যাজ এ স্টুডেন্ট মানে একজন স্টুডেন্ট হিসাবে ইন ইউর এডমিশন টাইম, তোমার মানে ভর্তি প্রস্তুতির সময়, হোয়াট শুড হ্যাভ, তোমার কি থাকা উচিত, অর নট, তোমার কি থাকা উচিত এবং উচিত না। তোমরা বলো যে ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারো না, মানে কিভাবে লিখতে পারো, আমি জাস্ট তোমাকে একটু টুকা দিলাম। দেখো এখন 10টা সেন্টেন্স তুমি ইজিলি লিখতে পারতেছো। তাহলে হোয়াট শুড হ্যাভ, কি থাকা উচিত, অর শুড নট, মানে বলতেছে হোয়াট শুড হ্যাভ মানে কি থাকা উচিত, অর নট কি থাকা উচিত না। এখন তোমার একটা এডমিশন স্টুডেন্ট হিসেবে তোমার কি থাকা উচিত এবং কি থাকা উচিত না, এগুলো দেখো ইজিলি লিখতে পারবা। ওকে, শুড হ্যাভ মানে থাকা উচিত। তাহলে আই শুড হ্যাভ ড্রিম, আমার একটা স্বপ্ন থাকা উচিত। টু অ্যাচিভ মাই গোল, আমার যে স্বপ্নটা পূরণ করার জন্য, আমার যে গোল বা লাইফে যে উদ্দেশ্য আছে ওইটা পূরণ করার জন্য, এটা অর্জন করার জন্য আই শুড হ্যাভ, আমার থাকা উচিত একটা স্বপ্ন। তাহলে দেখো এভাবে লিখবা, আই শুড হ্যাভ ড্রিম, আমার একটা স্বপ্ন থাকা উচিত। একজন এডমিশন স্টুডেন্ট হিসেবে বলতেছি, একজন এডমিশন স্টুডেন্ট হিসেবে তোমার কি থাকা উচিত, দেখো আই শুড হ্যাভ ড্রিম, আমার স্বপ্ন থাকা উচিত। স্বপ্ন থাকলেই ভাইয়া চান্স হবে না ভাইয়া, দেখো একটা গাইডলাইনও হয়ে যাচ্ছে তোমার জন্য। এটা তো আমি তোমাকে পড়াচ্ছি, আসিফ ভাই যে তোমাকে পড়াচ্ছি ব্যাপারটা এমন না, পাশাপাশি তোমাকে একটা গাইডলাইনও আমি দিয়ে দিচ্ছি। দেখো তাহলে প্রথমে তোমার একটা স্বপ্ন থাকা উচিত, নিশ্চয়ই তোমরা সবাই স্বপ্ন দেখছো। তারপর শুড হ্যাভ মানে কি থাকা উচিত, তাহলে আই শুড হ্যাভ ডিজায়ার, আমার একটা ইচ্ছা শক্তি থাকা উচিত
টু অ্যাচিভ মাই গোল, আমার লাইফের যে গোল আছে এটা অর্জন করার জন্য আই শুড হ্যাভ ডিজায়ার। এখন ধরো তোমাকে একটা সেন্টেন্স মেক করতে দিল ডিজায়ার দিয়ে, তখন তুমি এভাবে লিখে দিবা আই শুড হ্যাভ ডিজায়ার। আমার একটা ইচ্ছা শক্তি আছে টু অ্যাচিভ মাই গোল, আমার ইচ্ছা শক্তি থাকা উচিত টু অ্যাচিভ মাই গোল হয়ে যাবে। এখন যদি বলতো এই অ্যাচিভ ওয়ার্ডটা দিয়ে তুমি একটা সেন্টেন্স মেক করো, সেম সেন্টেন্সটা তুমি মেক করো, প্রত্যেকটা সেন্টেন্সের সাথে সেটা জুড়ে দিবা, দেখবা তোমার সুন্দর একটা সেন্টেন্স হয়ে গেছে। তাহলে গোল দিয়ে বললেও তুমি এই সেন্টেন্সটা মেক করলে হয়ে যাবে। তারপর এটা দেখো এখানে বলতেছে শুড হ্যাভ কনফিডেন্স, এটা খেয়াল করো, শুড হ্যাভ থাকা উচিত, তাহলে তোমার স্বপ্ন আছে, তোমার ডিজায়ার আছে টু অ্যাচিভ মাই গোল, তোমার যে স্বপ্নটা পূরণ করার জন্য তোমার কি কি থাকা উচিত, তোমার মানে উদ্দেশ্যটা অর্জন করার জন্য যে তোমার যে একটা লক্ষ্য আছে এই লক্ষ্যটা অর্জন করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার অর্জন করার জন্য তোমার কি কি থাকা উচিত, তোমার স্বপ্ন থাকা উচিত, ওকে তোমার স্বপ্ন আছে, তোমার ডিজায়ার থাকা উচিত। তারপরে কি ভাই স্বপ্ন আর ইচ্ছা শক্তি থাকলেই হবে, আমাদের আত্মবিশ্বাস লাগবে না। তাহলে আই শুড হ্যাভ, শুড হ্যাভ মানে কি থাকা উচিত, আই শুড হ্যাভ আমার থাকা উচিত, কি উচিত কনফিডেন্স থাকা উচিত, কেন উচিত টু অ্যাচিভ মাই গোল। তারপর দেখো আই শুড হ্যাভ আমার থাকা উচিত, কি থাকা উচিত প্রপার গাইডলাইন, তুমি কি প্রপার গাইডলাইন ছাড়া কিন্তু কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যায় না, এই জন্য তো ভাই ক্লাস করতেছো। তারপর দেখো আই শুড হ্যাভ আমার থাকা উচিত আরও কি কি প্রপার টাইম ম্যানেজমেন্ট, অর্থাৎ আমরা ঘুমাইলে হবে না, আমাদের ঘুমাইলে হবে না। এখন যদি ধরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়েশনে তোমাকে এই ম্যানেজমেন্ট ওয়ার্ডটা দিল, তুমি ইজিলি বানায় ফেলবা যে আই শুড হ্যাভ আমার থাকা উচিত প্রপার, মানে একদম প্রপার কি থাকা উচিত টাইম ম্যানেজমেন্ট, কেন থাকা উচিত তুমি জাস্ট এটা লাগাই দাও টু অ্যাচিভ মাই গোল। বুঝতে পারছো, সেন্টেন্স মেক করো এগুলা দিয়ে। জাস্ট অনলি আমি তোমাকে একটা জিনিস পড়াচ্ছি, সেটা হচ্ছে শুড হ্যাভ। শুড হ্যাভ মানে কি থাকা উচিত, থাকা উচিত। তাহলে তোমার এই থাকা উচিত একটা জিনিস দিয়ে তুমি কিন্তু অনেকগুলো কঠিন ওয়ার্ডকেও তুমি কিন্তু ইজিলি মানে তোমার কন্ট্রোলে নিয়ে আসতে পারো। একটা মিম আছে না কন্ট্রোল, তাহলে এই হচ্ছে এই যে কন্ট্রোল, তুমি এই ওয়ার্ডটা দিয়ে তুমি যে কোনো কঠিন কঠিন ওয়ার্ডকেও কন্ট্রোলে নিয়ে আসতে পারবা। তারপর দেখো তোমার স্বপ্ন পূরণের জন্য কি কি থাকা উচিত, স্বপ্ন, ডিজায়ার, আত্মবিশ্বাস, প্রপার গাইডলাইন, টাইম ম্যানেজমেন্ট। এরপরে কি তোমার একটা গুছানো প্রস্তুতি প্রয়োজন, তাহলে আই শুড হ্যাভ অ্যান অর্গানাইজ প্রিপারেশন, আমার একটা গুছানো প্রস্তুতি থাকা প্রয়োজন মানে থাকা উচিত। আই শুড হ্যাভ আমার থাকা উচিত এ মেন্টাল প্রিপারেশন, একটা মানসিক প্রস্তুতি ফর হার্ড ওয়ার্কিং। দেখো আমরা যদি কঠিন পরিশ্রম করতে চাই তাহলে আমাদের কি থাকা উচিত, একটা মেন্টাল কি থাকা উচিত বলো তো, একটা মেন্টাল প্রিপারেশন থাকা উচিত, একটা মানসিক কি থাকা উচিত, একটা প্রস্তুতি থাকা উচিত। কেন কঠিন পরিশ্রম করার জন্য। দেখো যাদের মানসিক শক্তি আছে তারাই কিন্তু কঠিন পরিশ্রম করতে পারে। এরপর এটা একটু খেয়াল করো, আই শুড হ্যাভ আমার থাকা উচিত, কি থাকা উচিত ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল স্ট্রেংথ, আমার ফিজিক্যাল এবং মেন্টাল স্ট্রেংথ থাকা উচিত, আমাকে সুস্থ থাকা উচিত এবং মানসিকভাবে অনেক শক্তিশালী হওয়া উচিত। কেন উচিত ভাইয়া, কি কি কারণে উচিত, তুমি যা এর সাথে লাগাই দাও টু অ্যাচিভ মাই গোল, আমার যে উদ্দেশ্য জীবনে আছে সেটা অর্জন করার জন্য আমার জীবনে কি থাকা উচিত, তাহলে আই শুড হ্যাভ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল স্ট্রেংথ টু অ্যাচিভ মাই গোল। দেখছো এই শুড হ্যাভ দিয়ে কত কঠিন কঠিন ওয়ার্ড কিন্তু চলে আসছে। এখন ঢাকা ইউনিভার্সিটি তোমাকে স্ট্রেংথ ওয়ার্ডটা দিল, শক্তি ওয়ার্ডটা দিল, এটা দিয়ে তোমার এত কঠিন সেন্টেন্স বানাইতে হবে ব্যাপারটা এমন না, তুমি জাস্ট এইভাবে লিখে দিলা যে এখানে আই শুড হ্যাভ, জাস্ট এইটাও কেটে দিতে পারো। তাহলে আই শুড হ্যাভ মেন্টাল স্ট্রেংথ, আমার মানসিক শক্তি থাকা উচিত টু অ্যাচিভ মাই গোল, শেষ। তারপর দেখো আই শুড হ্যাভ সাম কোয়ালিটি বুকস। ওকে তোমার কি কিছু ভালো বই ছাড়া কি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা? কত সুন্দর কোয়েশন, অ্যাজ এ স্টুডেন্ট ইন ইউর অ্যাডমিশন টাইম, তোমার একটা অ্যাডমিশন টাইম একজন স্টুডেন্ট হিসেবে তোমার কি কি থাকা উচিত, দেখো কত সুন্দর করে পড়তেছি, প্লাস সেন্টেন্স মেকিং হচ্ছে, প্লাস আমাদের কি একটা গাইডলাইনও হচ্ছে, স্বপ্ন আছে, ইচ্ছা শক্তি আছে, আত্মবিশ্বাসটা কমে যায় একটু আমার কিউট কিউট বন্ধুগুলার, এটা বাড়ায় দিব, কোনো সমস্যা নেই। প্রপার গাইডলাইন থাকা উচিত, এটা আমি দিব। প্রপার টাইম ম্যানেজমেন্ট এটা তুমি করবা। তারপরে কি আই শুড হ্যাভ আমার থাকা উচিত অ্যান অর্গানাইজ প্রিপারেশন, তোমার একটা অর্গানাইজ প্রিপারেশন থাকবে। আই শুড হ্যাভ এ মেন্টাল প্রিপারেশন ফর হার্ড ওয়ার্কিং। তারপরে দেখো আই শুড হ্যাভ সাম হাই কোয়ালিটি বুকস, অর্থাৎ আমাদের কিছু ভালো বই দরকার, যেমন হচ্ছে এই বইটার মতো একটা বই থাকা তোমার প্রয়োজন। এটা বইটা অনেক কিউট জানো, এই বইয়ের মধ্যে এত সুন্দর করে সব কিছু আমি রেডি করা আছে যে তোমার ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জাস্ট একটা পেজ পড়ানোর পরে দেখবা তুমি লিখতে পারতেছো, আর বাকি পেজগুলো পড়াইলে অনেক ভালো করে লিখতে পারবা। তারপর সর্বশেষ কি থাকা উচিত বলো, তোমার যে একটা অ্যাডমিশন স্টুডেন্ট সর্বশেষ কি থাকা উচিত, অনেক পরিশ্রম করলাম, অনেক আত্মবিশ্বাস, অনেক স্বপ্ন, ভাই চান্স হবেন না, আমাদের আল্লাহ তাআলার উপরে বিশ্বাস থাকা উচিত এবং তার কি দরকার যে আল্লাহ তাআলার যে করুণা আছে সেটা আমাদের থাকা দরকার, নয়তো বা ভাগ্য সহায় হবে না। তাই লাস্টেরটা কি, আই শুড হ্যাভ আমার থাকা উচিত ট্রাস্ট বিশ্বাস
ইন দ্য অলমাইটি, আল্লাহর উপরে কেন উচিত বলো তো? টু অ্যাচিভ মাই গোল। বুঝতে পারছো কি না এই জিনিসটা? এই শুধু একটা শর্ট একটা কিউট টেকনিক, তোমরা বুঝতে পারছো কি না? এই যে শুড হ্যাভ দিয়ে যে কত কিছু লেখা যায়, এটা তুমি বুঝতে পারছো কি না? যে কোনো সেন্টেন্সকে তুমি চাইলে ওইভাবে তোমার বাগে নিয়ে আসতে পারো, তোমার কন্ট্রোলে নিয়ে আসতে পারো। ওকে মাই কিউটস, একটু কমেন্টস করো, তারপর আমি নেক্সট স্লাইডে যাব। একটু কমেন্টস করো, তারপরে আমি নেক্সট স্লাইডে চলে যাব। বইটা কেমনে পাবো লালু ভাইয়া? ভাইয়া এটা যদি প্যারাগ্রাফে আসে তাহলে বারবার কি শুড হ্যাভ বা শুড হ্যাভ লেখা যাবে? না, বারবার কেন লিখবা? আমি তোমাকে জাস্ট একটা জিনিসকে শিখাইছি সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে। তোমার হচ্ছে এটা প্যারাগ্রাফে আসলে যখন তখন হচ্ছে এই শুড হ্যাভ জাস্ট একবার ইউজ করবা, জাস্ট একবার শুড হ্যাভ ইউজ করো। আই শুড হ্যাভ ড্রিম, ডিজায়ার, কনফিডেন্স, প্রপার টাইম ম্যানেজমেন্ট, প্রপার গাইডলাইন, অ্যান অর্গানাইজ প্রিপারেশন, মেন্টাল প্রিপারেশন ফর হার্ড ওয়ার্কিং, জাস্ট এই সাইডগুলো দিয়ে দিবা, ঠিক আছে? শুড হ্যাভ জাস্ট একবার লিখবা, শেষ। ইজিলি একটু মানে তোমাকে পাতা দিবে একটু, তুমি এতগুলো লিখবা কিভাবে? এটা তো তোমাকে প্যারাগ্রাফে দিবে না, শর্ট কনসেপ্টে দিবে। তো এতটুকু জায়গা দিবে যেখানে তুমি সর্বোচ্চ 7 থেকে 8টা লাইন লিখতে পারো। তুমি জাস্ট আই শুড হ্যাভ দিয়ে বাকিগুলো জাস্ট লিখে দিবা, একদম ক্ষমা দিয়ে হয়ে যাবে। লাস্টে একটা ফিনিশিং টাচ দিবা। আমি তো এটা মেনলি প্যারাগ্রাফ শেখাচ্ছি না, যে তোমাকে সেন্টেন্স মেকিং এর যে প্রসেসটা সেটা দেখাইলাম। বুঝছো ভাইয়া? বুঝছো? কমেন্ট করো। তো তোমরা কমেন্ট না করলে তো আমি বুঝতে পারতেছি না। তারপরে নেক্সট স্লাইডে যাব। ওকে, এখন দেখো ইউ শুড হ্যাভ, তোমরা কিভাবে সেন্টেন্স মেক করবা সেই জিনিসটা তোমরা একটু দেখো ভালো করে। একই সাথে আই শুড হ্যাভ বেসিক নলেজ টু অ্যাচিভ মাই গোল, এই যে সেন্টেন্স ওটুকু আসতেছে, তাই না? এই যে দেখো তোমাদেরকে একটু ধরাই দিলে তোমরা পারো। আমি জানি তোমরা আমার থেকে ভালো কিছু লিখো পারো, বাট আপনার এমসিকিউ প্লাস রিটেনে ভর্তি হতে চাই ভাইয়া, পরে ভর্তি হয়ে যাও, পেজে মেসেজ দিলে হবে। ওকে ভাই, আমি তো দশম শ্রেণী, তোমরা বুঝতেছো কিনা একটু কমেন্ট করো। আমি না হলে তো আমি আবার নতুন একটা ট্রিক্সে তোমাদের যাইতে পারবো না। আমার এখানে কি নেট প্রবলেম কিনা বুঝতেছি না। ভাইয়া অলমাইটিতে কি ক্যাপিটাল লেটার হবে না? ও এটা তো সমস্যা নেই, এটা তো জাস্ট একটু তোমাদের টাইপিংয়ের তোমার যদি ভুল হয়ে থাকে সমস্যা নেই, ওইটা তুমি দিয়ে দিও, ওইটা তো সমস্যা নেই, ঠিক আছে? ওকে, বুঝছি, কে বুঝছো? ওকে, ক্লিয়ার সবাই? ক্লিয়ার ভাই? হ্যাঁ ভাই, কিউট দেন। হ্যাঁ ভাইয়া, লিখলে নাম্বার দিবে, এভাবে লিখলে নাম্বার দিবে। এই যে তোমাদের সমস্যা, এভাবে লিখলে কি নাম্বার দিবে? এভাবে লিখলে কোথায় ভুলটা হয়েছে সেটা বলে। যে তোমাদেরকে একটা জিনিস কি তোমাদেরকে অনেক আদর করে বুঝায় না, ছোটো ছোটো মানে করে, তোমাদের জাস্ট তোমাদেরকে নষ্ট করে দিছে একটা এনভায়রনমেন্ট, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন কঠিন। বাট যে এই কথাগুলো বলছে বা তোমাকে ওই মাথায় ইনপুটটা দিচ্ছে, তুমি দেখো হয়তোবা সে ঢাকা বিশ্ববিদ্যালয় রিটেনে ফেল করছে, নয়তোবা তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখনো রিটেন পরীক্ষা অংশগ্রহণ করে নাই। তো এই জিনিসটাই হচ্ছে ফ্যাক্টর, যারা ওই জিনিসগুলো তোমার ব্রেনে ইনপুট দিছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনটা কঠিন। না রে বাবা, তুমি এইচএসসিতে পড়ো, তুমি একটা ইন্টারমিডিয়েট স্টুডেন্ট, তোমার কাছে জাস্ট সে একটু জানতে চায় মানে রিটেন কাদেরকে নিচ্ছে? যারা এমসিকিউতে পাস করা টপার স্টুডেন্ট। তোমরা তো টপ, সব ভালো স্টুডেন্ট। এরকম স্টুডেন্টদেরকে তো মানে সব তো এমসিকিউতে বাদই দিয়ে দিচ্ছে। এখানে প্রায় তোমার ধরো 20,000 স্টুডেন্টের এরকমভাবে রিটেন খাতা দেখতেছে, তাই না? তো এখানে 20,000 স্টুডেন্ট হচ্ছে ভালো ক্যাটাগরি স্টুডেন্ট, তাদেরকে জাস্ট একটু জাজ করে তুমি কি লিখতে পারতেছো। ইটস ডাজেন্ট ম্যাটার যে রিটেনে এরকমভাবে, বুঝতে পারছো? এগুলো নিয়ে চিন্তা করে না। এভাবে যদি লিখে না পাইতো তাহলে 31+ তো স্টুডেন্টরা এমনি পাইতো না। সো ওই যে কনসেপ্টটা ভুলে যাও যে রিটেন কঠিন, আহামরি কিছু লিখতে হবে, পিএইচডি কথা। আমি যদি বুঝায়ও বলতেছি, তারপর তোমাদের ভিতরে বুঝতে হবে যে এটা একটা সিম্পল ব্যাপার, এটা কোনো কিছু না, জাস্ট একটা লিখতে দিছে, তুমি লিখে আসবা, কঠিন কিছুই না। মানে ভয়টা দেখায় তোমাকে ভিতরটাকে নষ্ট করে দিছে। তো এরকমভাবে কাজ করবা না। এখন দেখো এগুলো সেন্টেন্স মেক করো। পেশেন্স মানে কি ভাই? ধৈর্য। তাহলে ধৈর্য দিয়ে তুমি একটা এখন সেন্টেন্স মেক করবা। বলো এত কঠিন করবা কেন? ভাইয়া শিখাইছে না যে ইউজ অফ শুড। তুমি পারো, আমি জানি তুমি ধৈর্য দিয়ে আমার থেকে আরো ভালো সেন্টেন্স মেকিং তুমি করতে পারো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, তুমি লিখতে পারো পেশেন্স, টলারেন্স বা পেশেন্স, অত ধৈর্য, পেশেন্স ইজ দ্য কি টু সাকসেস, এটাও হবে, অনেক কিছু লিখতে পারো। বাট তুমি জাস্ট শুডটাকে, তো তোমাদের পরিচিত জিনিস, এগুলো তুমি একটু ইউজ করো, ঠিক আছে? এটা ইউজ করে লেখো। তাহলে পেশেন্স মানে কি? ধৈর্য। তাহলে এটা নিয়ে যদি তুমি সেন্টেন্সটা মেকিং করো তাহলে কি হবে? উই শুড হ্যাভ পেশেন্স, কেন থাকা উচিত? টু অ্যাচিভ মাই গোল। জাস্ট শেষ। তাহলে শুড হ্যাভ মানে কি? থাকা উচিত। তাহলে উই শুড হ্যাভ পেশেন্স, আমাদের ধৈর্য থাকা উচিত, কেন? টু অ্যাচিভ সাকসেস, বা তুমি বলতে পারো টু অ্যাচিভ সাকসেস ইন আওয়ার লাইফ। ডান, ইজি। জাস্ট একটা জিনিস কি জানো? থিঙ্ক ইজি, থিঙ্ক ইজি, আর কিচ্ছু না। সহজ করে চিন্তা করো, নাম্বার দিবে। আমার কাজ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচারের কাছ থেকে আমি 5 নাম্বার সেন্টেন্স মেক করে আমি নিয়ে আসবো। এতে স্যার খুশি হইলো না হইলো এটা আমার দেখার বিষয় না। আমি স্যারকে খুশি করতে যাচ্ছি না। আমি পরীক্ষা দিচ্ছি, আমার সেন্টেন্স ঠিক আছে, উনি আমাকে নাম্বার দিবেন, ওকে কাটে কাট,
ওনার সাথে আমার এত পীড়িত নাই, ঠিক আছে? তো এরকমভাবে হইতে হবে। তারপরে দেখো পলিটিক্স, বা এই ওয়ার্ডটা খুবই এখন একটা বার্নিং ওয়ার্ড বর্তমান সময়ে। এখন পলিটিক্স দিয়ে কীভাবে একটু করবো বলো তো? উই জায়গা উই দাও, উই শুড হ্যাভ নলেজ অ্যাবাউট পলিটিক্স হয়ে যাবে আমাদের। উই শুড হ্যাভ, আমাদের থাকা উচিত নলেজ মানে কি জ্ঞান, অ্যাবাউট পলিটিক্স সম্পর্কে আমাদের জ্ঞান থাকা প্রয়োজন। স্বাভাবিকভাবেই আমরা বেশিরভাগ মানুষই যে পলিটিক্স অজ্ঞ হয়ে গেছি, বাট এই পলিটিক্স সম্পর্কে আমাদের জ্ঞান থাকা প্রয়োজন। এই সেন্টেন্স লিখলেও তোমাকে হয়ে যাবে। তারপরে কী ভাই কেওয়াস মানে কী ভাই বলো তো? এই ওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ বর্তমান সময়ে বাংলাদেশে খুবই বিশৃঙ্খলা হচ্ছে। তো এখন এই কেওয়াস ওয়ার্ডটা দেখে তোমার তো একটু কঠিন মনে হইতে পারে, বাট তুমি জাস্ট একটা ট্রিক্স ইউজ করো তো। তাহলে তুমি লেখো তো গভর্নমেন্ট শুড হ্যাভ মানে কি? সরকারের থাকা উচিত, কি থাকা উচিত? টু অ্যালার্ট, সতর্ক থাকা উচিত। কেন? টু প্রিভেন্ট দ্য কেওয়াস। তুমি জাস্ট এইভাবে লিখে ফেলো যে গভর্নমেন্ট মানে সরকারের কি থাকা উচিত? শুড হ্যাভ থাকা উচিত, কি থাকা উচিত? অ্যালার্ট। সরকারের কি থাকা উচিত? অ্যালার্ট থাকা উচিত। কেন বলো তো? টু প্রোটেক্ট কেওয়াস। শেষ। বিশৃঙ্খলা প্রোটেক্ট করার জন্য সরকারের সতর্ক থাকা উচিত। সরকারের কি থাকা উচিত? সতর্ক থাকা উচিত। শুড হ্যাভ মানে কি? থাকা উচিত। তুমি ওই এক্সপ্রেশনটা ইউজ করতে পারবা। তাহলে গভর্নমেন্ট শুড হ্যাভ, সরকারের থাকা উচিত অ্যালার্ট। গভর্নমেন্ট শুড হ্যাভ অ্যালার্ট, সরকারের কি থাকা উচিত? সতর্ক থাকা উচিত। টু প্রোটেক্ট মানে কি? থামাতে কেওয়াস, বিশৃঙ্খলা। শেষ। কত ইজিলি হয়ে গেল না? তাহলে আমরা কি সিকোয়েন্স ইউজ করতেছি? যে ইউজ শুড। তাহলে আমরা শুড হ্যাভ দিয়ে আমরা কত সেন্টেন্স ইউজ করতে পারি। দেখো ভেরিয়েশন অনেকভাবে নিয়ে আসা যায়, অনেক সহজ না ভাইয়া? তারপরে যাও অ্যাফেকশন মানে কি জানো? স্নেহ। ওই যে তোমাদেরকে আদর করে বলি না আমার কিউট বন্ডসগুলা, তো বন্ডগুলা নাকি রিটেন পারে না, তাহলে এই অ্যাফেকশন দিয়ে বানায় ফেলো তো। তাহলে এভরিওয়ান শুড হ্যাভ অ্যাফেকশন ফর দেয়ার চিলড্রেন। কত সহজ হয়ে গেল। তাহলে এভাবে লিখলা যে এভরিওয়ান, প্রত্যেকের, শুড হ্যাভ থাকা উচিত, কি থাকা উচিত? অ্যাফেকশন, স্নেহ থাকা উচিত, ফর দেয়ার চিলড্রেন, তাদের চিলড্রেনের জন্য। তাহলে কঠিন হচ্ছে, ওয়ার্ডগুলো ইজিলি মেক করা যাচ্ছে না। ড্রিম দিয়ে তো মাত্র আমি তোমাকে পড়াইলাম, আই শুড হ্যাভ ড্রিম টু অ্যাচিভ মাই সাকসেস। তাহলে আই শুড হ্যাভ ড্রিম, তাহলে ওখানে লিখলা উই শুড হ্যাভ লিখতে পারো, আই লিখতে পারো, তোমার ইচ্ছা। তাহলে উই শুড হ্যাভ ড্রিম টু অ্যাচিভ আওয়ার গোল, আমাদের লক্ষ্য মানে জীবনের লক্ষ্য অর্জন করার জন্য আমাদের কি থাকা উচিত? আমাদের একটা স্বপ্ন থাকা উচিত। তারপর স্ট্রেংথ ওয়ার্ডটা দিয়ে তোমাকে সেন্টেন্স মেকিং দিলে তুমি হয়তো বা বিভাগে পড়ে যাইতা, বাট তুমি লেখো আই শুড হ্যাভ বা উই শুড হ্যাভ মেন্টাল স্ট্রেংথ। তাহলে তুমি এবারে লিখতে পারো আই শুড হ্যাভ মেন্টাল স্ট্রেংথ টু অ্যাচিভ মাই গোল, আমার জীবনের যে লক্ষ্য সেই লক্ষ্যটা অর্জন করার জন্য আমার কি থাকা প্রয়োজন বলো? আমার একটা মেন্টাল স্ট্রেংথ থাকা প্রয়োজন। ওকে, একটু ক্লিয়ার? তোমরা জাস্ট একটা এক্সপ্রেশন সহজে শিখাচ্ছি, তোমরা আমার থেকে এখন বলো, আমি বিশ্বাস করি, বুক থেকে মন থেকে বিশ্বাস করি, এর থেকে 1000 গুণ ভালো সেন্টেন্স তুমি লিখতে পারো। এটা জাস্ট বেসিক, মানে তুমি না পারলে তোমাকে আমি জাস্ট একটা টেকনিক দিলাম যে তুমি যখন পারবা না, ওই শুড হ্যাভ থাকা উচিত নিয়ে এসে তুমি একটা সেন্টেন্সকে ঘুরাই দিতে পারো, ওই সেন্টেন্সকে পিটায় ঠিক করে ফেলতে পারো, কন্ট্রোলে নিয়ে আসতে পারো। ওই যে কন্ট্রোলিং কিটা তোমাকে একটু শিখাইলাম। ধরো কোনো ওয়ার্ড পারো না, এই কেওয়াস দিয়ে তুমি পারতেছো না, এটা বিশৃঙ্খলা মানে ওয়ার্ডটা ধরো বানাইতে পারতেছো না, তখন লিখে দিলা যে গভর্নমেন্ট শুড হ্যাভ অ্যালার্ট, সরকারের সতর্ক থাকা উচিত, টু প্রোটেক্ট কেওয়াস, বিশৃঙ্খলা প্রোটেক্ট করার জন্য বা বিশৃঙ্খলা থামানোর জন্য, অবরোধ থাকার জন্য গভর্নমেন্ট শুড হ্যাভ অ্যালার্ট। শেষ। পলিটিক্স নিয়ে এত কঠিন ওয়ার্ড বানানোর দরকার নেই। তাহলে হইলো কি? উই শুড হ্যাভ নলেজ অ্যাবাউট পলিটিক্স, আমাদের থাকা উচিত নলেজ, জ্ঞান থাকা উচিত অ্যাবাউট পলিটিক্স সম্পর্কে। ইজি না? তারপর যে পেশেন্স, ধৈর্য, উই শুড হ্যাভ পেশেন্স, আমাদের ধৈর্য থাকা উচিত টু অ্যাচিভ সাকসেস। মানে এইভাবে তুমি ইজিলি করে করতে পারো। বুঝছো কি না বলো? এখন তোমাদেরকে আরেকটা নতুন জিনিস শেখাবো, যেটা হচ্ছে তোমাদের বলছি যে কোচিংয়ের যে মার্কগুলো তোমরা পাচ্ছ না, কম পাচ্ছ, কোচিংয়ের আজকের পর থেকে কোচিংয়ে আরও একটা বেটার মার্কস তুমি পেতে পারবো। ভাইয়া বুঝছো কি না? সবাই কত সুন্দর সেন্টেন্স মেক করতে পারে, আমি শুধু লাড্ডু। লাড্ডু, তোমাকে যেগুলো শিখাইছি এগুলো তুমি পারো কিনা এটা বলো, তাহলেই হবে। ও 1 নাম্বার পাবা, তুমিও 1 পাবা। ক্লিয়ার? ওয়াও ভাইয়া কত সুন্দর করে ফ্রি ক্লাস নিচ্ছেন, বাট খুব ভালো, আল্লাহ আপনার ভালো করুক ইনশাল্লাহ। আই হ্যাভ এ ড্রিম, আমার একটা স্বপ্ন আছে,
বাট আই শুড হ্যাভ এ ড্রিম টু অ্যাচিভ মাই সাকসেস। এটা আর একটু সহজ হয় না, একটু বড় হয় না। আই হ্যাভ এ ড্রিম ঠিক আছে, বাট তুমি একটু লিখলা উই শুড হ্যাভ ড্রিম, আমাদের স্বপ্ন থাকা উচিত কেন, টু অ্যাচিভ আওয়ার গোল, আমাদের স্বপ্ন অর্জন মানে আমাদের লক্ষ্য, এটা মানে কি অ্যাচিভ মানে কি অর্জন, আওয়ার গোল মানে কি আমাদের লক্ষ্য। তাহলে আমাদের লক্ষ্য অর্জন করতে উই শুড হ্যাভ ড্রিম, আমাদের একটা স্বপ্ন থাকা প্রয়োজন। শুড হ্যাভ মানে কি থাকা প্রয়োজন, উই শুড হ্যাভ আমাদের থাকা প্রয়োজন, ড্রিম মানে কি স্বপ্ন, কেন থাকা প্রয়োজন একটু প্রশ্ন করো, টু অ্যাচিভ আওয়ার গোল, আমাদের যে জীবনের লক্ষ্য অর্জনের জন্য আমাদের একটা স্বপ্ন থাকা প্রয়োজন। তাহলে উই শুড হ্যাভ দিয়ে ওইভাবে একটু ইউজ করো। আই হ্যাভ এ ড্রিম ঠিক আছে, পারফেক্ট, তুমি ভুল না। বাট এটাকে যদি তুমি একটু ওই টিচারকে এভাবে বলো যে আমার একটা স্বপ্ন থাকা প্রয়োজন জীবনের লক্ষ্য উদ্দেশ্য পূরণ করার জন্য, টিচার আরও একটু খুশি হবে যে না ও তো ডিপ মিনিংটা বুঝে যে স্বপ্ন ছাড়া তো আর জীবনের লক্ষ্য অর্জন করা যায় না। মানে এপিজে আব্দুল কালাম আজাদ কি জানি বললো যে স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটাই যেটা তোমাকে ঘুমাইতে দেয় না, তাই না? তো ব্যাপারটা হচ্ছে এরকমভাবে, তোমরা বুঝছো? টু ব্রাইট আওয়ার ফিউচার, হ্যাঁ কত কিছু করতে পারো টু দিয়ে। তোমরা ওয়ার্ড মিনিংই তো জানলে হয়, সেন্টেন্স মেকিং করা বা হাতের খেলা, হ্যাঁ ওয়ার্ড মিনিং জানলে হয়। বাট অনেক সময় ধরো এই কেওয়াস ওয়ার্ড হচ্ছে বিশৃঙ্খলা, তখন তুমি হয়তো বা ওই বিশৃঙ্খলা দিয়ে একটা হঠাৎ করে পরীক্ষা হল, মানে এই মানে তোমাকে শর্ট টেকনিক সহজ করে কেন পড়াচ্ছি, কারণ হচ্ছে পরীক্ষার হল। পরীক্ষা হলে যে তোমার প্রেশার থাকবে, তুমি বাসায় যেভাবে চিন্তা করতেছো, বাট পরীক্ষা হলে ওই তোমাকে একটু কি করবে, মানে তোমার একটু প্রেশারে থাকবে। তো তুমি পারো ভালো ঠিক আছে, বাট তুমি একটু কি করবা, আর একটু সহজে করে ফেলবা, মানে কঠিনটার দিকে চিন্তা করো না, কঠিনে গেলে তোমার প্রেশার একটু বাড়বে। তুমি যত সহজে নাম্বার নিয়ে আসতে পারো, ওখানে স্যারেরকে মন খুশি করতে হবে, এই কথাগুলো তারাই বলে যারা তোমাদেরকে ভয় দেখাইছে যে রিটেনটা কঠিন, ঠিক আছে? স্যারের মন খুশি করার দরকার নেই, আমার নাম্বার লাগবে, আমি লিখছি স্যার আমাকে নাম্বার দেন, আমি ডাবিতে আসি, তারপর আপনি গয়ে আছেন আমি গয়ে আছি, এটা দেখার বিষয় না, ঠিক আছে? ওকে, এখন কথা হচ্ছে তোমরা যারা কোচিংয়ে বিভিন্ন কোচিং করতেছো, আমাকে জানাচ্ছ ভাই আমরা কোচিংয়ে লিখে প্যারাগ্রাফে নাম্বার কম পাচ্ছি। প্যারাগ্রাফ লেখা যে তিনটা স্ট্রাকচার আছে, একটা হচ্ছে টপিক সেন্টেন্স, একটা হচ্ছে তোমার টপিক সেন্টেন্স, একটা হচ্ছে টপিক সেন্টেন্স, দ্বিতীয়টা হচ্ছে তোমার আইডিয়া ডেভেলপিং, 3 নাম্বারটা হচ্ছে তোমাকে বলতে পারো কনক্লুশন বা টার্মিনেশন। এই যে 3টা প্রসেস আছে, তুমি কালকে মেনটেন করে দেখো, কোচিংয়ের পরীক্ষার নাম্বার আসবে। কিভাবে মেনটেন করতে হয়, কিভাবে তুমি করবা, আমি জিনিসটা তোমাকে দেখাচ্ছি। এক হচ্ছে টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্সটা হচ্ছে ভাই মুখস্থ, এটা মুখস্থ। টপিক সেন্টেন্স মানে কি সংজ্ঞা, তুমি আমাকে একটু জাস্ট বলো ভাইয়া মানে কোনোদিন কি সংজ্ঞা নিজে থেকে বানায় লেখা যায় না, সংজ্ঞা যেটা সেটাই কি সংজ্ঞা হিসাবে গ্রহণ করতে হয় বা ওইটার মতো করে একটা জিনিস আমাকে লিখতে হয়, অর্থাৎ সংজ্ঞাটা মুখস্থ থাকতে হয়। সংজ্ঞা কোনোদিন আচ্ছা 1 নম্বরের কোয়েশনে যে তোমরা সৃজনশীল লেখছো, 1 নম্বরের প্রশ্নের যে উত্তর দিছো, এখানে নিজে কিছু বানাইতে পারছো না। ঠিক সেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টপিক সেন্টেন্সটা হয়, সেটা তুমি কোনো না কোনো একটা সংজ্ঞা দিবা, যে টপিকে আসবে। এনভায়রনমেন্ট নিয়ে আসলে এনভায়রনমেন্টের সংজ্ঞা দিবা, ফুড অ্যাডাল্টেশন আসলে ফুড অ্যাডাল্টের সংজ্ঞা দিবা, জুলাই বিপ্লব নিয়ে আসলে জুলাই বিপ্লবে কি আছে ওই সংজ্ঞাটা দিবা। বিভিন্ন বিষয় নিয়ে আসতে পারে, এটা আমি অ্যানালাইসিস করে তোমাদের এই বছর কমন দেওয়ার চেষ্টা করবো। আগের বছর তো 30 ছিল, বাট এবছরও আমি চেষ্টা করবো, প্রত্যেক বছরই তো বলি চেষ্টা করবো, বাট চেষ্টা করার পরে ফলাফল হয়তো দেখা যায় ইনশাল্লাহ। এখানে তাহলে প্রথমে কি করতে হবে ভাইয়া, টপিক সেন্টেন্স দিতে হবে, তারপরে হচ্ছে আইডিয়া ডেভেলপিং দিতে হবে, তারপরে কনক্লুশন দিতে হবে। এখন ভাইয়া আমরা একটু নিচে থেকে শুরু করি, তাহলে টপিক সেন্টেন্সটা মুখস্থ, এইখানে হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিংটা কাজ করে, বাট আইডিয়া ডেভেলপিংয়ে আইডিয়া লাগে, কিভাবে আইডিয়াগুলোকে এক্সিকিউট করবো আমি শেখাচ্ছি। তারপর হচ্ছে কনক্লুশন, যেটা দিয়ে সুন্দর করে শেষ করে। এখন আমরা বিভিন্ন সময়ে যে বিভিন্ন প্রবলেম রিলেটেড প্যারাগ্রাফগুলো দেয়, এগুলো আমরা কনক্লুশন করতে গিয়ে আমরা লিখি গভর্নমেন্ট শুড টেক সাম স্টেপ, এই ধরনের লেখা লিখি, বাট এইটাকে তুমি যা শুড হ্যাভে নিয়ে আসো আরো সুন্দর হবে। দেখো ধরো কোনো শেষের দিকে একদম কনক্লুশন দিচ্ছ, প্যারাগ্রাফ শেষ, তুমি লেখলা হাও এবার যাই হোক না কেন, তখন তুমি আবার একটা কনক্লুশন দিবা, অর্থাৎ একটা প্যারাগ্রাফের যে উপসংহার টানতে হয় শেষের দিকে, একটু সুন্দর করে একটা কনক্লুশন লাইন দিতে হয়। তো এই ক্ষেত্রে যখন যদি এইভাবে আসে, আমরা শুড হ্যাভটা ইউজ করবো। ধরো কোনো একটা কিছু তুমি প্রবলেম নিয়ে দিছে, ধরো তুমি এই প্রবলেমটাকে সলভ করার কথা বলতেছে, অথবা তোমাকে ওই প্যারাগ্রাফটা দিল যে বিভিন্ন বিষয়ে তোমার ডেভেলপ করার কথা বলতেছে, তখন তুমি লিখবা যে টু সলভ দিস প্রবলেম। ধরো প্রবলেম নিয়ে দেয় তোমাকে প্যারাগ্রাফ, তখন তুমি বলবা টু সলভ দিস প্রবলেম, এই হাও এবার যাই হোক লাইনটা দিবা, হাও এবার যাই হোক, টু সলভ দিস প্রবলেম, এই সমস্যাটা সমাধান করার জন্য গভর্নমেন্ট শুড হ্যাভ, সরকারের থাকা উচিত, কি থাকা উচিত, অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি অ্যান্ড
তোমার রেসপন্সিবিলিটি, তাই না? দেখো ট্রান্সপারেন্সি মানে স্বচ্ছতা, অ্যাকাউন্টেবিলিটি মানে জবাবদিহিতা, আর রেসপন্সিবিলিটি মানে কি যে দায়িত্বশীলতা বা দায়িত্ব যে ব্যাপারটা। তাহলে তুমি এভাবে সুন্দর করে লিখবা টু হাউএভার যাই হোক, কনক্লুশন লাইনে হাউএভার যাই হোক, টু সলভ দিস প্রবলেম এই সমস্যাটা সমাধান করার জন্য গভর্নমেন্ট শুড হ্যাভ সরকারের থাকা উচিত কি কি থাকা উচিত ভাই বলো তো? জবাবদিহিতা থাকা উচিত, যে জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে। তারপরে কি তোমার ট্রান্সপারেন্সি দরকার এবং তাদের স্বচ্ছতা প্রয়োজন এবং তাদের দায়িত্বশীলতাও জিনিসটা প্রয়োজন। তখন লাইনটা অনেক সুন্দর হয়। এবং একইভাবে যদি তোমরা লেখো যে সরকারের বিভিন্ন স্টেপ নিতে হবে, ব্যাপারটা এইভাবে না লিখে তুমি আবার লিখতে পারবা যে টু ডেভেলপ দিস ইউনিট। ধরো এখন জিনিসটাকে উন্নয়ন করার ক্ষেত্রে সরকারের ভূমিকা যাচ্ছ, যে তুমি কনক্লুশন করবা এইভাবে, তখন তুমি দিলা টু ডেভেলপ দিস ইউনিট, এই জিনিসটাকে ডেভেলপ করার জন্য গভর্নমেন্ট শুড হ্যাভ সেম জিনিস অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি অ্যান্ড রেসপন্সিবিলিটি। তাহলে টু ডেভেলপ দিস ইউনিট এই জিনিসটাকে, এই ইউনিটটাকে যেটা নিয়ে লিখবা তুমি প্যারাগ্রাফ, অর্থাৎ এই ইউনিটটাকে ডেভেলপ করার জন্য সরকারের জবাবদিহিতা, দায়িত্বশীলতা এবং স্বচ্ছতা থাকা প্রয়োজন, এভাবে দিবা। এখন ভাইয়া আমরা ফিনিশিং টাস্কটা একটু শিখলাম যে লাস্টের লাইনটা আমরা কিভাবে দিব। এখন চলো যে একটা বেসিক প্যারাগ্রাফ তুমি কিভাবে লিখবা, তোমার আইডিয়া ডেভেলপ, যে আইডিয়াটা কিভাবে ডেভেলপ হবে জিনিসগুলো তোমাকে বুঝতে হবে। ফ্রি হ্যান্ড রাইটিং তোমার আসবে। আমার ক্লাসটা শেষ করো, দেখো তোমাকে দিয়ে আমি লিখাবো ক্লাসে, টেনশন করো না। এখন ভাইয়া দেখো, প্রথমে একটা প্যারাগ্রাফ লেখার 1 নম্বর মূল শর্ত হচ্ছে তোমাকে প্যারাগ্রাফের টপিক সেন্টেন্স দিতে হবে। 2 নম্বর হচ্ছে আইডিয়া ডেভেলপিং এর ক্লাস করতে মানে কাজটা করতে হবে, ওই জায়গায় তোমার হচ্ছে ভালো ভালো লিঙ্কার্স ইউজ করতে হবে। তারপর 3 নম্বর যেটাকে বলা হয় টার্মিনেশন অথবা যেটাকে বলা হয় কনক্লুশন। এখন ভাই ওই একটা প্যারাগ্রাফ আমাকে যেটাই দেখ না কেন ঢাকা বিশ্ববিদ্যালয়, ওই প্যারাগ্রাফে আমার 3টা থিম ইউজ করতে হবে। তা প্রথমটা দিলাম হলুদ কালার করে, দ্বিতীয়টা তোমার একটা সবুজ কালার, তৃতীয়টা আমি একটা লাল কালার করে দিচ্ছি, ঠিক আছে? এখন তুমি একটু খেয়াল করো, আমার সাথে সাথে দিয়ে একটু খেয়াল করো যে প্যারাগ্রাফটা কিভাবে লিখবা। তো ভাইয়া শুরুর দিকে কি বলছিল যে টপিক সেন্টেন্স মুখস্থ, যার যত বেশি টপিক সেন্টেন্স মুখস্থ সে তত বেশি ভালো করবে পরীক্ষায়। এই টপিক সেন্টেন্সগুলো যে তোমার পাওয়ার জন্য তোমাকে কেন টাইম ওয়েস্ট করতে হবে, এটার জন্য তোমার টিচার আছে, এটার জন্য তোমার আসিফ ভাই আছে, তোমাকে দিয়ে দিব সুন্দর করে, যে তুমি পড়ে নিবা। একটু সংজ্ঞা তো ভাই মুখস্থ করতে একটু একটু বিশ্বাস করো, এটার জন্য তো ফ্রি হ্যান্ড রাইটিং এর কোনো আসে যায় না, ঠিক আছে? বাংলা ধরো, বাংলা তো সারাদিন লিখতে পারো, বাট যদি বলে কোনো একটা থিওরি সংজ্ঞা লেখো, কোনো একটা বিষয়ের উপরে সংজ্ঞা লেখো, সংজ্ঞা তো ভাই মানে ওই বিষয়টা কি লিখতে হয়। তোমরা তো শুরু করে দাও ইট ইজ মেজর প্রবলেম, ইট ইজ বিগ প্রবলেম, ব্যাপারটা এমন না, এটা খেয়াল করো। তাহলে তোমাকে আমি একটা হোমওয়ার্ক দিব এবং এই হোমওয়ার্কটা তুমি নিজে লিখতে পারবা। দেখো আজকে ক্লাসের পরে তুমি নিজেই প্যারাগ্রাফটা লিখতে পারবা, এটা আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। প্রথমে প্যারাগ্রাফটা কি বলতেছে, টু সেভ আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের যে পরিবেশটা আছে ওই পরিবেশটাকে যদি আমরা বাঁচাতে চাই, দেখো পরিবেশ দূষণ হচ্ছে, এরকম প্যারাগ্রাফ তোমার আসতে পারে। দেখো টু সেভ আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশটা বাঁচানোর জন্য হোয়াট শুড হ্যাভ অর নট, মানে এই পরিবেশটা বাঁচানোর জন্য কি থাকা উচিত এবং কি থাকা উচিত নয় তোমাকে জিজ্ঞাসছে। রাইট ডাউন ইউর ওন ওয়ার্ডস, অর্থাৎ বলতেছে যে টু সেভ আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশ যেটা আছে এটাকে বাঁচানোর জন্য হোয়াট শুড হ্যাভ, এটার কি থাকা উচিত অর নট। এখন একটা পরিবেশ বাঁচাইতে গেলে একটা পরিবেশে কি থাকা উচিত আর কি থাকা উচিত না একটু তোমাকে দিছে। এখন কি তুমি ডিরেক্ট লিখে ফেলবা এটা থাকা উচিত না? প্রথমে তোমাকে একটা সংজ্ঞা দিতে হবে, সেটা প্রথমে সংখ্যাটা দিতে হবে যে টপিকের বিষয়ে বলতেছে লেখার জন্য। তাহলে টপিকটা কি বলতো ভাই? এনভায়রনমেন্ট নিয়ে বলতেছে, তাহলে এনভায়রনমেন্ট নিয়ে বলতেছে। আর এনভায়রনমেন্টটা যেহেতু নষ্টই হচ্ছে এই কারণেই বলতেছে যে এটার কি থাকা প্রয়োজন এবং কি থাকা প্রয়োজন না। তাহলে প্রথমে আমাকে একটা এনভায়রনমেন্ট পলিউশন নিয়ে একটা টপিক সেন্টেন্স দিতে হবে। এখন টপিক সেন্টেন্সটা ভাই মুখস্থ করতে হবে, দেখো, বা তুমি নিজের মতো করে আরেকটাও দিতে পারো, সেমটা দিতে হবে এমন না। তাহলে প্রথমে একটা সংজ্ঞা দিবা সুন্দর করে, দি ডিস্ট্রাকশন অফ এলিমেন্টস অফ দ্য এনভায়রনমেন্ট ইজ কল্ড এনভায়রনমেন্ট পলিউশন। তুমি জাস্ট খেয়াল করো, এই ডিস্ট্রাকশন মানে কি ভাইয়া? ধ্বংস। ডিস্ট্রাকশন মানে কি ভাইয়া? ধ্বংস। আর এলিমেন্টস মানে কি ভাইয়া? উপাদান। উপাদান উপাদান আর এনভায়রনমেন্ট মানে কি জানোই তো? পরিবেশ। তাহলে দেখো তুমি যদি সংজ্ঞাটাকে একটু এভাবে খেয়াল করো, এটা পেসিভে নিয়ে করছে, দেখো ইজ কল্ড। তাহলে সংজ্ঞাটা তুমি একটু খেয়াল করো, মানে জাস্ট এটা বোঝার কিছু না, এটা একটু মুখস্থ করে ফেলো, যদি পরীক্ষা আসে লিখে দিবা ডিরেক্ট। তাহলে এভাবে লিখবা, the destruction of elements of the environment is called environment pollution। জিনিসটা দেখো, elements দেখো এখানে of the environment অর্থাৎ পরিবেশের
অফ এলিমেন্টস উপাদানের ডিস্ট্রাকশন মানে কি ধ্বংস। তাহলে তুমি একটু উল্টাভাবে যদি তুমি ট্রান্সলেট করো তাহলে পরিবেশের উপাদানের যে ধ্বংসটা হচ্ছে এটা কি বলা হচ্ছে ইজ কল্ড এনভায়রনমেন্ট পলিউশন। জাস্ট সংজ্ঞা দিলা, অর্থাৎ আমাদের যে পরিবেশের উপাদানগুলো আছে এইটার ধ্বংস করাটাই হচ্ছে আমাদের একটা এনভায়রনমেন্ট পলিউশন। এখন পরিবেশের উপাদানগুলো কি কি তুমি জাস্ট লিখলা, একটু চিনাইলা স্যারকে। দেখো, পিপল পলিউট এয়ার, ওয়াটার অ্যান্ড সয়েল ইন ভেরিয়াস ওয়েস। তুমি জাস্ট একটু দিলা, টিচার কিন্তু বুঝে গেছে যে এই আমাদের মানুষ কি করতেছে, এয়ার, ওয়াটার এবং সোয়েল এই জিনিসগুলোকে কি করতেছে, নানাভাবে দূষিত করতেছে। এই যে তুমি টপিক সেন্টেন্স দিলা না, এইটাই সিম্পল জিনিস, এটার কারণেই একজন নাম্বার পাবে আর একজন লিখবে ইট ইজ মেজর প্রবলেম হ্যানতেন, সে নাম্বারটা পাবে না। হ্যাঁ, ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টপিক এরকমভাবে লিখবে। বাট তুমি কি দিলা, একটা সংজ্ঞা দিলা। সংজ্ঞা দেওয়ার পরে তুমি সুন্দর একটা ফ্রেজ ইউজ করবা, যেই ফ্রেজটা তোমার মানে আজকের পর থেকে প্রত্যেকটা প্যারাগ্রাফে তুমি ইউজ করতে পারো। আমি তোমাকে দেখাই দিচ্ছি, যারা ক্লাসটা করতেছো খুবই লাকি। একটু খেয়াল করো, এই জায়গায় যদি তুমি একটু খেয়াল করো ফ্রেজটা কি দিলে ভাই, তাহলে এই পর্যন্ত আমার একটু সংজ্ঞাটা শেষ হলো, এই পর্যন্ত আমার সংজ্ঞা শেষ হলো। বুঝছই তো যে পরিবেশের উপাদানগুলো নষ্ট করাকে বলা হচ্ছে পরিবেশ দূষণ। এখন ভাই এইটুকু আমার সংজ্ঞা শেষ। এখন ভাই সংজ্ঞা শেষ হলে যে টপিক সেন্টেন্সটা শেষ হবে ব্যাপারটা এমন না, এইখানে একটা ফ্রেজ ইউজ করবা, এই ফ্রেজটা ভাইয়া শিখাই দিচ্ছি। তোমাকে যে ফ্রি হ্যান্ড রাইটিং তোমাকে এত পারতে হবে ব্যাপারটা এমন না, তুমি তো আমার কাছে পড়তেছো, একজন মেন্টরের কাছে পড়তেছো, আমার যে নলেজটা আছে, আমার যে মেটেরিয়ালসটা আছে এটা তোমাকে দিলেই হয়ে যাচ্ছে, তাহলে তোমাকে এত প্যারা নিতে হচ্ছে না। এখন এই ফ্রেজটা তুমি ইউজ করবা, দেখো, হ্যাভিং এ গ্রেট ডিল অফ ক্যারেক্টারিস্টিক্স, এটার মানে কি, এটার অর্থ কি ভাইয়া? এই অর্থটা হচ্ছে, দেখো, হ্যাভিং এ গ্রেট ডিল অফ ক্যারেক্টারিস্টিক্স, অনেক বৈশিষ্ট্য থাকার কারণে। এর অর্থ কি? হ্যাভিং এ গ্রেট ডিল অফ ক্যারেক্টারিস্টিক্স, ক্যারেক্টারিস্টিক্স মানে কি অনেক ধরনের বৈশিষ্ট্য। তাহলে হ্যাভিং এ গ্রেট ডিল অফ ক্যারেক্টারিস্টিক্স, অনেক বৈশিষ্ট্য থাকার কারণে এটা হয়েছে ইট হ্যাজ বিকাম এ বার্নিং কোয়েশ্চন ইন এ শর্ট পিরিয়ড অফ টাইম। তুমি এটা যদি আসে ক্লাইমেট চেঞ্জ আছে, তুমি লিখবা হ্যাভিং এ গ্রেট ডিল অফ ক্যারেক্টারিস্টিক্স ইট হ্যাজ বিকাম এ বার্নিং কোয়েশ্চন ইন এ শর্ট পিরিয়ড অফ টাইম। তোমাকে যদি দেয় জুলাই বিপ্লব, হ্যাভিং এ গ্রেট ডিল অফ ক্যারেক্টারিস্টিক্স ইট হ্যাজ বিকাম এ বার্নিং কোয়েশ্চন ইন এ শর্ট পিরিয়ড অফ টাইম। এই ফ্রেজটা ইউজ করলে তখন সে বুঝতে পারবে যে তুমি একটু অ্যাডভান্স লিখতে পারতেছো, একটা সুন্দর ফ্রেজ দিয়ে তুমি প্যারাগ্রাফটাতে এনরোল করতেছো, প্যারাগ্রাফটাতে তুমি ঢুকতেছো। তাহলে হ্যাভিং এ গ্রেট ডিল অফ ক্যারেক্টারিস্টিক্স, অনেক বৈশিষ্ট্য থাকার কারণে এটা হয়েছে বিকাম এ বার্নিং কোয়েশ্চন ইন এ শর্ট পিরিয়ড অফ টাইম। বার্নিং কোয়েশ্চন মানে কি আলোচিত বিষয় হয়েছে এই সময়ের মধ্যে। তারপরে লাইনটা দিবা ডিউ টু এনভায়রনমেন্ট পলিউশন, এনভায়রনমেন্টের পলিউশনের কারণে কি হচ্ছে, the nature is showing a number of negative effects। এটা হচ্ছে তোমার টপিক সেন্টেন্সের ভিতরে এতটুকু দিলা। প্রথমে ডিরেক্ট সংখ্যাটা দিলা, দি ডিস্ট্রাকশন অফ এলিমেন্টস অফ এনভায়রনমেন্ট ইজ কল্ড এনভায়রনমেন্ট পলিউশন। মানে কি পরিবেশের অফ আছে মানে কি এর, পরিবেশের উপাদানের ধ্বংসটাকেই বলা হচ্ছে ইজ কল্ড এনভায়রনমেন্ট পলিউশন। তারপর দেখো পিপুল নানাভাবে নষ্ট করতেছে, মানে উপাদান যে বললা এলিমেন্টস, পরিবেশের উপাদানগুলো নষ্ট করছে। কি কি উপাদান? উপাদানের নামটি বলে দিলা, এয়ার, ওয়াটার অ্যান্ড সয়েল। শেষ। তারপরে তুমি এই লাইনটা খুব ভালো করে মুখস্থ করবা, হ্যাভিং এ গ্রেট ডিল অফ ক্যারেক্টারিস্টিক্স ইট হ্যাজ বিকাম এ বার্নিং কোয়েশ্চন ইন এ শর্ট পিরিয়ড অফ টাইম। তোমার যদি কোচিংয়ে পরীক্ষা হয়, রিসেন্ট কিছু নিয়ে লিখতে দেয়, তুমি ডিরেক্ট এই লাইনটা লিখবা, দেখবা তোমার একটা নাম্বার মার্কসটা 1 নাম্বার বেড়ে যাবে। কারণ ওর চোখে মানে ওনার চোখে যিনি খাতা দেখবেন ওনার চোখে লাইনটা অনেক ভালো লাগবে, ঠিক আছে? তারপরে দেখবা ডিউ টু এনভায়রনমেন্ট পলিউশন দি নেচার ইজ শোয়িং এ নাম্বার অফ নেগেটিভ ইফেক্টস। ভাই এটা টপিক সেন্টেন্স গেল আমার, একটা টপিক সেন্টেন্সের সংজ্ঞাটা দিয়ে আমি একটু ফ্রেজে ঢুকলাম, তারপরে আমি বাকিটা শেষ করলাম। এখন হচ্ছে ভাইয়া আইডিয়া ডেভেলপিংটা কিভাবে করে, কানেক্টরসগুলো ইউজ করতে হয়, এই জায়গায় কনজাংশনগুলো সুন্দর করে দিতে হয়। কিভাবে দিবা আমি তোমাকে এটা শেখাচ্ছি। ওকে, এখন টু দা পয়েন্টে আসতে হবে। এখন কি টু দা পয়েন্টে আসতে হবে, পয়েন্টগুলো আমি তোমাকে সুন্দর করে দেখাচ্ছি যে আইডিয়া ডেভেলপিং জায়গাটা হচ্ছে মেইন। এই জায়গা কিভাবে তোমার কনসেপ্টটাকে কাজে লাগাবা, কেন তুমি রিটেন লিখতে পারবা, এইটা শেষে তুমি বুঝতে পারবা। এখন দেখো, ফার্স্টলি প্রথমত পরিবেশ বাঁচানোর জন্য আমাদের কি কি করা উচিত। ফার্স্টলি এইভাবে দিবা, এখানে একটা তোমার কনজাংশন অ্যাড করলা। ফার্স্টলি প্রথমত টু সেভ আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশ বাঁচানোর জন্য এই পরিবেশে কি থাকা প্রয়োজন। দেখো, উই শুড হ্যাভ এ নিট অ্যান্ড ক্লিন এনভায়রনমেন্ট বা নিট অ্যান্ড ক্লিন সারাউন্ডিংস। অর্থাৎ পরিবেশটা যে বাঁচানোর জন্য আমাদের পরিবেশে কি থাকা উচিত বলতো, নিট অ্যান্ড ক্লিন সারাউন্ডিংস মানে এনভায়রনমেন্ট যেটাই আছে। তাহলে উই শুড হ্যাভ আমাদের থাকা উচিত এ নিট অ্যান্ড ক্লিন সারাউন্ডিং। অর্থাৎ আমাদের পরিবেশটা আশেপাশে যদি নিট অ্যান্ড ক্লিন থাকে তাহলেই কিন্তু আমাদের পরিবেশ বাঁচবে, নয়তো বা বাঁচবে না। তাহলে টু সেভ আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের
প্রথম কাজ, অর্থাৎ 1 নাম্বার কাজ আমার গেল। ওকে ভাইয়া, 1 নাম্বার কাজ তুমি এটা লিখতে পারবা না, এখানে কোয়েশনই দিছে টু সেভ আওয়ার এনভায়রনমেন্ট। ওকে, টু সেভ আওয়ার এনভায়রনমেন্ট, কমা দিয়ে দিলা, টু সেভ আওয়ার এনভায়রনমেন্ট। আমাদের এনভায়রনমেন্টটা সেভ করার জন্য কি থাকতে হবে? উই শুড হ্যাভ এ নিট অ্যান্ড ক্লিন সারাউন্ডিং। উই শুড হ্যাভ এ নিট অ্যান্ড ক্লিন সারাউন্ডিংস, অর্থাৎ একটা সারাউন্ডিং মানে কি? পরিবেশ। তারপরে আসো 2 নাম্বার। ওকে, আইডিয়া ডেভেলপ নিয়ে এভাবে কাজটা করতে হবে। ফার্স্টলি দিলা, তারপর 2 নাম্বার সেকেন্ডলি। দ্বিতীয়ত, ইট শুড হ্যাভ মোর ট্রিজ, আমাদের পরিবেশে অনেক গাছ থাকা প্রয়োজন। 4 নাম্বার পয়েন্ট কি দিবা বলো তো? থার্ডলি কি দিবা? মোর ওভার কি দিবা? বিসাইডস কি দিবা? ইন এডিশন কি দিবা? অ্যাপার্ট ফ্রম কি দিবা? চলো আমরা এটাকে আমরা নেক্সট পেজে আমরা সুন্দর করে একটু পড়বো। দেখো এখানে দেখো প্যারাগ্রাফে যে আইডিয়া ডেভেলপিংটা বাসায় কিভাবে তুমি পড়বা, এই জিনিসগুলো তোমাকে একটু বুঝতে হবে, বাসায় কিভাবে পড়তে হয়। তাহলে পরিবেশ বাঁচানোর জন্য আমাদের কি কি থাকা উচিত পরিবেশে, দেখো এখানে কি কি করা উচিত। প্রথমে টপিক সেন্টেন্স দিলাম। দ্বিতীয়ত 1 নাম্বার কি করতে হবে? টু সেভ আওয়ার এনভায়রনমেন্ট। ফার্স্টলি প্রথমত আমাদের কি থাকতে হবে? উই শুড হ্যাভ, আমাদের থাকা উচিত এ নিট অ্যান্ড ক্লিন সারাউন্ডিংস। 2 নাম্বারে তুমি বলতেছো এই পরিবেশের কি থাকা উচিত? ইট শুড হ্যাভ মোর ট্রিজ, পরিবেশে অনেক গাছপালা থাকা উচিত। 3 নাম্বারে কি থাকা উচিত বলো? তুমি যদি এখন না বলতে পারো তার মানে বুঝবা তুমি রিটেনে দুর্বল না, তুমি বাংলায় লেখো, তার মানে বুঝবা তুমি রিটেনে দুর্বল না, তোমার জানার অভাব। আর এই জানার অভাবটাইকে আমাদের আইডিয়া ডেভেলপিংয়ে বাড়াইতে হবে। ওকে, এখন দেখো একটা প্যারাগ্রাফ লিখলে আমি বলতেছিলাম কোয়েশনটা করছে যে টু সেভ আওয়ার এনভায়রনমেন্ট, তাই না? কোয়েশনটা কি করছে? টু সেভ আওয়ার এনভায়রনমেন্ট। এই জায়গাতে একটু মনোযোগ দাও, প্যারাগ্রাফ নিজে লিখতে পারবো, আমি সিস্টেম দেখাই দিতেছি। আমাদের কি কি থাকা উচিত, তাহলে এটার জন্য আমাদের বলতেছে কি কি থাকা উচিত। কোয়েশনটা করছে কি কি থাকা উচিত। ওকে, তারপরে আবার আমাদের আরেকটা কইছে যে কি কি থাকা উচিত না। ওকে, থাকা উচিত না মানে কি কি, মানে উচিত না, কি কি করা উচিত না। আবার এটা আরেকটা জিনিস আছে, এটা থেকে যদি আমরা মুক্তি পেতে চাই আমাদের কি কি করতে হবে। এই 3টা জিনিস হচ্ছে আমাদের আইডিয়া ডেভেলপিংয়ে কাজে লাগাবো। দেখো প্রথমে কি কি থাকা উচিত। 1 নাম্বার আমরা পড়ছি নিট অ্যান্ড ক্লিন, আমাদের একটা নিট অ্যান্ড ক্লিন এনভায়রনমেন্ট থাকা প্রয়োজন, ফার্স্টলি দিয়ে লিখছি। সেকেন্ডলি দিয়ে আমরা কি লিখছি? টু সেভ আওয়ার এনভায়রনমেন্ট, মানে ইট শুড হ্যাভ মোর ট্রিজ। ওকে, তুমি লিখলা যে এটার অনেক গাছপালা থাকা প্রয়োজন, মোর ট্রিজ লিখলা। তারপর 3 নাম্বার পয়েন্ট আমাকে বলো পরিবেশটাকে বাঁচানোর জন্য এটার কি থাকা প্রয়োজন। তুমি আমাকে জাস্ট একটু বলো তো কি থাকা প্রয়োজন। এটার জন্য একটা উর্বর মাটি থাকা প্রয়োজন আমাদের, তাই না? উর্বর মাটি হইলেই গাছ হবে। ওকে, উর্বর মাটি থাকা প্রয়োজন। ওকে, তারপরে আরেকটা জিনিস বলো এই পরিবেশে কি কি থাকা উচিত। আমাকে একটা কে বলতে পারবো বলো তো? তোমাদের কমেন্টসগুলো দেখে একটু কে বলতে পারবা? ওকে, আমাদের বিশুদ্ধ বায়ু থাকা প্রয়োজন, ফ্রেশ ওয়াটার প্রয়োজন, আমাদের ফ্রেশ ইয়ার প্রয়োজন। ঠিক আছে, তা এখন ভাই কি কি উচিত না বলো। এখন কি কি উচিত না 1 নাম্বারে বলো কি কি থাকা উচিত না। আমাদের গাছপালা মানে কি কি করা উচিত না বলো তো? আমাদের গাছ কাটা উচিত না। ওকে ফাইন, দেখো তুমি নাকি লিখতে পারো না, দেখো কিভাবে লেখো, গাছ কাটা উচিত না। ওকে, তারপর 2 নাম্বার আর কি উচিত না তুমি আর একটু বলো তো? যেখানে সেখানে ময়লা ফেলা উচিত না। ওকে, তুমি যেখানে সেখানে ময়লা ফেলবা না। ওকে, আর একটা বলো তো কি করা উচিত না। আমাদের যে ইকোসিস্টেম আছে, ধরো আমাদের যে ইকোসিস্টেমটা আমরা যেভাবে চলতেছি আমাদের মানুষের, ওইটা ধ্বংস করা উচিত না। তাহলে বলতে পারো ইকোসিস্টেম। দেখো এখন প্যারাগ্রাফটা তুমি এমনি লিখতে পারবা। এখন মুক্তি পাওয়ার যে বিষয়টা এটা আমি পরে লিখবো। এখন দেখো টু সেভ আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশ বাঁচানোর জন্য আমরা যদি ওই পাশে যাই বলতেছি 1 নাম্বার বলছি উই শুড হ্যাভ নিট অ্যান্ড ক্লিন সারাউন্ডিং। 2 নাম্বার বলতেছি ইট শুড হ্যাভ মোর ট্রিজ। 3 নাম্বার আমি কি লিখবো ওই জায়গায়, দেখো এটা আমি তোমাকে দেখাই। 3 নাম্বারে তুমি কি লিখবা? 3 নাম্বারে তুমি এভাবে লিখবা। তার 3 নাম্বার মানে কি? থার্ডলি। ওকে, আমাদের থার্ডলি দিয়ে তো স্টার্ট হয়েছিল, দেখো তো এখানে থার্ডলি দিয়ে স্টার্ট হয়েছিল, এই গ্যাপটা আমাদের ফিল আপ করতে হবে। এখন আমি আগে বাংলায় নোট করে নিলাম কি থাকা প্রয়োজন কি থাকা প্রয়োজন না, জাস্ট বাংলায় নোট করলাম। এখন দেখো ইংরেজিতে একই স্ট্রাকচারে হয়ে যাবে। তাহলে 1 নাম্বার ক্লিন শেষ, 2 নাম্বার, 3 নাম্বারে উর্বর মাটি। ভাই উর্বর মাটির ইংলিশটা কি বলো তো? ফার্টাইল ওয়াটার। হ্যাঁ, ওয়াটার বলতেছি, সরি সয়েল। তাহলে উর্বর ইংলিশ কি ভাইয়া? ফার্টাইল। তাহলে শেষ, একটু মাটি ইংলিশ তো আমরা সবাই জানি, সয়েল হয়ে গেছে। এখন ধরো তুমি সেন্টেন্সটা একটু লিখবা। আমি কি লাল কালারটা ইউজ করলে দেখা যাচ্ছে তোমাদের, না কালো কালার ইউজ করবো? ওকে, থার্ডলি। ওকে, তৃতীয়ত কি থাকা প্রয়োজন। দেখো এখানে যদি আমি একটু প্যারাগ্রাফটাতে যাই, তৃতীয়ত কি থাকা প্রয়োজন আমরা আগে বাংলায় কিভাবে লিখবো। এখন দেখো বলতেছে যে উর্বর মাটি থাকা প্রয়োজন, তাহলে লিখলাম থার্ডলি উই শুড হ্যাভ, আমাদের থাকা প্রয়োজন, মানে আমাদের বলতে পরিবেশে তুমি যেটাই বলো, যে উই শুড হ্যাভ
শুড হ্যাভ আমাদের থাকা প্রয়োজন। কি থাকা প্রয়োজন বলো তো? উর্বর মাটির ইংলিশ কি? ফার্টাইল সয়েল দিবা। শেষ। তাহলে আমরা 3 নম্বরে এইটা এখানে অ্যাড করে দিব। ঠিক আছে, অ্যাড করে দিব। তোমাকে কি কি অ্যাড করতে হবে আমি তোমাকে দিব। তারপরে আমাদের কি থাকা উচিত? আমাদের ফ্রেশ এয়ার, মানে একটা বিশুদ্ধ বায়ু থাকা প্রয়োজন। ধরো বাতাসটা যদি মুক্ত হয় আমাদের পরিবেশটাও কিন্তু বাঁচবে, তাই না? এখন তুমি বলতে পারো থার্ডলির পরে এখানে কি দেওয়া আছে, আমি এটাই নিলাম। থার্ডলির পরে মোর ওভার দেওয়া আছে, এই গ্যাপটা আমি ফিল আপ করবো। ওকে ঠিক আছে, মোর ওভার দেওয়া আছে। ওকে মোর ওভার আমি লিখলাম, মোর ওভার। মোর ওভার, তো মোর ওভার আমাদের কি থাকা উচিত বলো তো? উই শুড হ্যাভ ফ্রেশ এয়ার। ওকে ভাই, কি কি থাকা উচিত একটা পরিবেশ বাঁচানোর জন্য? একটা পরিবেশে কি কি থাকা উচিত আমরা লিখে ফেললাম। কি থাকা উচিত? অনেক গাছপালা থাকা উচিত, একটা ক্লিন, নিট অ্যান্ড ক্লিন পরিবেশ থাকা প্রয়োজন, উর্বর মাটি থাকা দরকার, ফ্রেশ এয়ার থাকা দরকার। এইগুলো যদি থাকে একটা পরিবেশে তাহলে আমরা কি পরিবেশটাকে বাঁচাইতে পারবো। তাহলে টু সেভ আওয়ার এনভায়রনমেন্ট, এটা একবারই লিখবো, এটা বারবার লিখবো না। এই যদি বারবার লিখি টু সেভ আওয়ার এনভায়রনমেন্ট, উই শুড হ্যাভ ফার্টাইল সয়েল, টু সেভ আওয়ার এনভায়রনমেন্ট, হ্যাঁ উই শুড হ্যাভ ফ্রেশ এয়ার, জিনিসটা ভাইয়া ভালো দেখায় না। তাই আমরা এটাকে একবার ইউজ করবো, টু সেভ আওয়ার এনভায়রনমেন্ট উই শুড হ্যাভ ফার্টাইল সয়েল, মোর ওভার উই শুড হ্যাভ ফ্রেশ এয়ার। দেখছো আইডিয়াগুলোকে কাজে লাগাইলে এইভাবে যে শুড হ্যাভ দিয়ে লেখা যায়, তোমরা দেখতেছো। তারপরে কি কি থাকা উচিত না, এখন বলো কি কি থাকা, কি কি করা উচিত না? গাছ কাটা উচিত না, যেখানে সেখানে ময়লা ফেলা উচিত না, আমাদের ইকোসিস্টেম ঠিক রাখা উচিত। তুমি এখন একটু খেয়াল করো, মোর ওভারের পরে বলতেছে বিসাইডস, পাশাপাশি আমাদের উচিত না। তাহলে এইভাবে লিখবো বিসাইড, পাশাপাশি। তারপর এটা কি দিছে? বিসাইড। দেখো বিসাইডস, পাশাপাশি আমাদের উচিত না। কি উচিত না? গাছ কাটা উচিত না। উই শুড নট কাট ডাউন ট্রিজ, এটা তুমি সবাই পারো। আচ্ছা, আমার লেখা দেখে তোমাদের কি কনফিডেন্স বাড়তেছে না? এই লেখা দিয়ে আসিফ ভাই ডাবিতে চান্স পাইছে, তাহলে তোমরা যে আরো কত চান্স পাইতে পারো। আর ইংরেজিতে এত নাম্বার পাইছে, তাহলে তোমরাও পাইতে পারো। দেখো আমি কিভাবে প্যারাগ্রাফটা পড়তাম, ওই জিনিসগুলো কিন্তু তোমাকে বুঝতে হবে এবং পারতে হবে। দেখো এইভাবে যদি তুমি কনসেপ্টটা কাজে লাগাইতে পারো, কালকে দেখে নিজে নিজে লিখতে পারবা। ওকে, বাংলাটা লিখে নিলাম। তাহলে উই শুড নট কাট ডাউন ট্রিজ। ওকে, আমাদের গাছপালা কাটা উচিত না, যেখানে সেখানে ময়লা ফেলা উচিত না। পরিবেশটা বাঁচানোর জন্য আমাদের কি করতে হবে? যেখানে সেখানে আমরা ময়লা ফেলাইতে পারবো না। পরেরটা কি দিছিলাম? আচ্ছা বিসাইড শেষ করলাম। তারপর ইন এডিশন, তুমি যদি পয়েন্ট বাড়াইতে চাও আরো কি দরকার? ইন এডিশন দিলা। দেখো টু সেভ আওয়ার, প্রথমত এইটা, তারপর দ্বিতীয়ত আমরা কি করলাম? এটা গাছপালা থাকা উচিত। তৃতীয়ত আমরা এখানে কি করলাম? একটা পয়েন্ট দিলাম। তৃতীয়ত আমরা এখানে একটা পয়েন্ট দিলাম, উই শুড হ্যাভ ফার্টাইল সয়েল। তারপরে কি ভাইয়া আছে? মোর ওভার। তারপরে কি আছে? মোর ওভার আরো থাকা প্রয়োজন। কি থাকা প্রয়োজন বললাম? উই শুড হ্যাভ ফ্রেশ এয়ার। এখন ভাই আমরা চলে গেছি উচিত নয়, কারণ 4টা পয়েন্ট দিয়ে দিছি, আমার আর লাগতেছে না। এখন ভাই কি কি উচিত নয়? এখানে বিসাইডস দিলা, বিসাইডস দিয়ে লিখলা উই শুড নট কাট ডাউন ট্রিজ, আমাদের গাছপালা কাটা উচিত নয়। এখন ভাইয়া ইন এডিশন, আরো যুক্ত করলা, আরো। ঠিক আছে, এখন আমরা অ্যাড করবো হচ্ছে ইন এডিশন। ওকে, ইন এডিশন আমাদের কি করা উচিত নয়? যেখানে সেখানে ময়লা ফেলা উচিত নয়। তাহলে তুমি এখানে লিখলা উই শুড নট থ্রো ওয়েস্ট এনিহোয়ার। তুমি জাস্ট এখানে লিখে দিলা সাইডে এনিহোয়ার। তারপর দেখো ইকোসিস্টেম, আমাদের ইকোসিস্টেম নষ্ট করার প্রয়োজন নাই। এরপরে একটা কি আছে দেখি তো ভাই, কানেক্টরটা কি আছে, কিভাবে লিঙ্ক করা যায়, এই লিঙ্কটা একটু শিখি। এরপরে বলতেছি, দেখো এরপরে বলতেছে এখানে অ্যাপার্ট ফ্রম দিস, এছাড়াও। তাহলে তুমি দেখবে এছাড়াও আমাদের আর করা উচিত না। দেখো তুমি যে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, মানে ফিফথলি, ফোর্থলি এত কিছু তো দিতে পারবে না। পয়েন্টগুলো যখন তুমি অ্যাড করবা, প্যারাগ্রাফ পয়েন্টে লিখবা, পয়েন্ট করে লিখলে তোমার জন্য সুবিধা হবে। দেখো এইভাবে যদি তুমি পয়েন্টগুলো এইগুলাতে অ্যাড করো, তোমার জন্য সুবিধা হবে। বলতে তোমার একটা মাথায় আইডিয়া থাকবে যে এই 5টা পয়েন্ট খাতার সাইডে একটু নোট করবা, জাস্ট প্যারাগ্রাফে বসায় দিবা, আর কিছু দরকার নাই। বাট তুমি যদি চিন্তা করো শুরু থেকে শেষ পর্যন্ত যাবা, তোমার মাথায় যদি পয়েন্ট না থাকে তুমি কিন্তু লিখতে পারো। দেখো এখন পয়েন্ট ধরে ধরে আমি লিখতেছি। তারপরে এটা কি? অ্যাপার্ট ফ্রম দিস। দেখো পয়েন্ট কয়টা অ্যাড করলাম? 1 নাম্বার একটা, ফার্স্টলি, সেকেন্ডলি 2টা, থার্ডলি 3টা, মোর ওভারে 4টা, বিসাইডস পাশাপাশি, তারপর ইন এডিশন এর মধ্যে আরো আছে যোগ করলা, অ্যাপার্ট ফ্রম দিস এছাড়াও। তাহলে কয়টা হইলো? 1 2 3 4 5 6 7টা পয়েন্ট যুক্ত করতে পারি আমরা 7টা কানেক্টরস ইউজ করে। ওকে, এখন বলতেছি ইকোসিস্টেম। তাহলে এটার মধ্যে আসছিল হচ্ছে ইন এডিশন, ওইটার মধ্যে হচ্ছে অ্যাপার্ট ফ্রম দিস। ওকে ফাইন, আমরা লিখবো অ্যাপার্ট ফ্রম দিস।
অ্যাপার্ট ফ্রম দিস মানে কি জানো, এছাড়াও আমাদের কি করা উচিত নয়, উই শুড নট ডেস্ট্রয় আওয়ার ইকোসিস্টেম। তুমি জাস্ট লিখে দিলা আওয়ার ইকোসিস্টেম, আমাদের ইকোসিস্টেমটা নষ্ট করা উচিত না। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ধরো তোমাকে কোয়েশ্চেন দিছে, তুমি নর্মাল লেখাটা একটু শিখো, যে প্রথমে তুমি টপিক সেন্টেন্স দিলা, দ্বিতীয়ত বলতেছে টু সেভ আওয়ার এনভায়রনমেন্ট, পরিবেশে কি থাকবে এবং থাকা উচিত না, এই কি উচিত এবং উচিত না জিনিসটা তোমাকে বলতেছে। তো তুমি 4টা পয়েন্ট দিলা, ক্লিন থাকতে হবে, তারপরে কি তোমার অনেক গাছপালা থাকতে হবে, মাটিটা উর্বর থাকতে হবে এবং বাতাসটা ভালো থাকতে হবে। ওকে, তুমি দিলা, তাহলে আমাদের পরিবেশটা বাঁচবে। তারপরে কি আরো কিছু করা যাবে না, কি করা যাবে না, গাছ কাটা যাবে না, যেখানে সেখানে ময়লা ফেলা যাবে না এবং ইকোসিস্টেমটাকে ধ্বংস করা যাবে না, তাহলে আমাদের এই জিনিসগুলো কি ভাইয়া ভালো থাকবে, পরিবেশটা ভালো থাকবে। এখন ভাইয়া এই যে এত প্রবলেম, উচিত এবং অনুচিত জিনিস আছে, এখন এগুলো থেকে মুক্তি পেতে হবে না, তখন তুমি একটা টার্ন ওভার ফ্রেজ দিবা, সেটা তুমি এভাবে ইউজ করবা, অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে আমরা যদি মুক্তি পেতে চাই, এই মুক্তি পাওয়ার যে ফ্রেজটা আছে এখানে বসায় দেবো। দেখো কত ইজিলি আমরা মুক্তি পাওয়ার জন্য আমাদের কি করতে হবে বলো তো? এই মুক্তি পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? অনেক গাছ লাগাইতে হবে, তাই না? ওকে, অনেক গাছ লাগাতে হবে। আর কি করতে হবে বলো? আমাদের অনেক গাছ লাগাইতে হবে। আর কি করতে হবে? সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। হ্যাঁ, 2 নাম্বার হচ্ছে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। এটা সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে। এখন দেখবা মুক্তির ইংলিশটা কি, তুমি ফ্রেজটা দিয়ে কি স্টার্ট হলো, ফ্রেজটা যেটা স্টার্ট হলো সেটা কি ভাইয়া, সেটা বলতেছে যে অন দ্য আদার হ্যান্ড। দেখো অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে, অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে, তারপর তুমি ক্ষমা দিবা। তাহলে অন দ্য আদার হ্যান্ড আমরা মুক্তি পেতে চাই, মুক্তি পাওয়ার ইংরেজিটা ফ্রেজটা একটু লিখে রাখো, ইফ উই গেট রিড অফ, ইফ উই ওয়ান্ট দিবা, ওয়ান্ট মানে চাওয়া, তো ইফ উই ওয়ান্ট আমরা যদি চাই, গেট রিড অফ মানে কি ভাইয়া জানো? এই ফ্রেজটার অর্থ হচ্ছে মুক্তি পাওয়া, অর্থাৎ মুক্তি পাওয়া। ঠিক আছে, তাহলে তুমি লিখলা অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে, ইফ উই ওয়ান্ট আমরা যদি গেট রিড অফ মুক্তি পেতে চাই, গেট রিড অফ দিস প্রবলেম, তুমি লিখলা কি দিস প্রবলেম, এই সমস্যা থেকে যদি আমরা মুক্তি পেতে চাই আমাদের কি করতে হবে? আমাদের গাছ লাগাইতে হবে, সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। এর মানে কি, উই শুড মেক সোশ্যাল অ্যাওয়ারনেস। বুঝতে পারছো? সামাজিক সচেতনতা। আরও তুমি লিখতে পারো উই শুড প্ল্যান, তারপর গাছ লাগাইতে হবে, তুমি লিখে দিলা, এরপর লিখে দিলা উই শুড প্লান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ দিয়ে দিলা। হ্যাঁ, ওকে, তাহলে দেখলে আইডিয়া ডেভেলপিংটা কিভাবে পয়েন্ট করে প্রতিদিন বাসায় এইভাবে প্র্যাকটিস করতে হবে। প্রতিদিন বাসায় কিভাবে প্র্যাকটিস করবো আমি বলে দিলাম। তাহলে প্রথমে একটা টপিক সেন্টেন্স দেওয়ার পরে এই লাইনটা দিবা, হ্যাভিং এ গ্রেট ডিল অফ ক্যারেক্টারিস্টিক্স ইট হ্যাজ বিকাম এ বার্নিং কোয়েশ্চেন ইন এ শর্ট পিরিয়ড অফ টাইম। না, যদি কোনো বস্তু নিয়ে দেয়, কোনো বস্তু নিয়ে, ধরো মোবাইল নিয়ে দিছে, না মোবাইল নিয়ে দিছে, তুমি লিখবা হ্যাভিং এ গ্রেট ডিল অফ ক্যারেক্টারিস্টিক্স, অনেক বৈশিষ্ট্য থাকার কারণে, ইট হ্যাজ বিকাম এ বার্নিং কোয়েশ্চেন না দিয়ে না, ইট হ্যাজ বিকাম এ ইন্টারেস্টিং থিংস দিবা। কোনো ঘটনা দিলে তুমি দিবা হচ্ছে বার্নিং ইস্যু দিতে পারো ইন এ শর্ট পিরিয়ড অফ টাইম। এখন তো মোবাইল দিলেও তুমি বলতে পারো এই বার্নিং এর জায়গায় শুধু ইন্টারেস্টিং লাগাই দিবা, কোয়েশ্চেনটা কাটিয়ে দিবা ইন্টারেস্টিং। ইট হ্যাজ বিকাম এ মানে ইন্টারেস্টিং ইস্যু বা থিং, মানে কোনো একটা বস্তুতে পরিণত হয়েছে। নর্মালি এই ফ্রেজটা ইউজ করে ভিতরে যাবা, ভিতরে যা জাস্ট টু দ্য পয়েন্ট আলোচনা করতে হবে। তখন কি টু দ্য পয়েন্ট আলোচনা করতে হবে, পয়েন্ট ছাড়া আলোচনা করলে ঝামেলা আছে। তখন বলতেছে টু সেভ আওয়ার এনভায়রনমেন্ট, কি করতে হবে? তো প্রথমত কি করলাম, 1টা 2টা 3টা। এখন তোমার যে মানে সেকেন্ড ফেজ শেষ হলো, এখন টার্মিনেশন দিবা না, কনক্লুশন করবা না। এখন ভাই কনক্লুশন কিভাবে করবা? একটা দিবা কনক্লুশন কানেক্টর দিবা। হাউএভার, যাই হোক পিপল শুড প্র্যাকটিস ইকো ফ্রেন্ডলি বিহেভিয়ার টু প্রটেক্ট নেচার অ্যাজ ওয়েল এস মানে কি ভাইয়া? এবং, অ্যাজ ওয়েল এস মানে এন্ড, এবং সরকারের বিষয়টা যেটা শিখাইলাম, গভর্নমেন্ট শুড হ্যাভ
অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি অ্যান্ড রেসপন্সিবিলিটি। বুঝতে পারছো? তার মানে আমি কনক্লুশন দিলাম। কনক্লুশন দেওয়ার আগে অবশ্যই তুমি হাওয়েভার বা তুমি দেয়ারফর, তুমি যে কোনো কনক্লুশন যে একটা কানেক্টর সেটা সুন্দর করে ইউজ করে একটা ক্ষমা দিবা। আর আইডিয়া ডেভেলপিং যেটা করবা সেটা আমার যেমনি আমি পড়াইছি এভাবে আগে পয়েন্ট করো, পয়েন্ট করে জাস্ট খালি সিরিয়ালি লিখে দিবা, জাস্ট সিরিয়ালি লিখে দিবা, তোমার কিন্তু হয়ে যাবে। জাস্ট এটা হচ্ছে তোমার টেকনিক ফ্রি হ্যান্ড রাইটিংটা ডেভেলপ করেন। তুমি এমন কিছু নাই যেটা তুমি সহজে লিখতে পারবে না। তুমি এইচএসসিতে বড় সবাই সহজে লিখতে পারো, বাট তুমি যে ওই চিন্তাটা করাটাই হচ্ছে কঠিন হয়ে যায়। কি থাকা উচিত যে 4টা পয়েন্ট, উচিত নয় এখানে যে 3টা পয়েন্ট। মুক্তি পেতে গেলে কি কি করতে হবে, এইটা যদি ভাইয়া দেখো আমি এটা মুছে দিই এখনই তুমি ভুলে যাবা, তোমার সময় লাগবে। বাট এখানে লেখা আছে বলেই তোমার কিন্তু ইজি হচ্ছে, তাই না? আগে সাইডে জাস্ট একটু ছোটো ছোটো করে একটা পয়েন্টগুলো নোট করবা, নোট করে তুমি জাস্ট এইভাবে চলে যাবা, টু দা পয়েন্টে চলে যাবা। তাহলে ফার্স্ট 2টা দিছি, 3, 4। এখন বুঝতে পারছো কিনা জিনিসটা, মানে পড়ার টেকনিকটা বুঝতে পারছো কিনা? ফ্রি ক্লাসে তো তোমাকে আমি ফ্রি হ্যান্ড রাইটিংটা যতটুকু পারা যায় লিখাইতে পারবো, মানে একটু পারবো, বাট পুরোটা যে ক্লাসটার উদ্দেশ্য সেটা হচ্ছে তোমার একটা ভালো গাইডলাইন দেওয়া, নিজে নিজে ভালো করা। আর ব্যাচে পড়ার ক্ষেত্রে তো সেটা অন্য হিসাব, সেটার জন্য তোমাকে কিভাবে 30 পাইতে হয় সেটা আমি জানি। তো ভাইয়া চলো তোমাকে এখন আমি একটা দারুণ টেকনিক দিব। যারা আমার কিউট বড় ভন্ড আছে, অনেক বড় লেভেলের ভন্ড, মানে ভাইয়া ভোকাবুলারি পড়বো না, বাট যারা শিখবে তাদের থেকে আমি বেশি নাম্বার পাইতে চাই, এই টেকনিকটা দেন। চলো আজকে তাদেরকে আমি এই টেকনিকটা দিব। রেডি সবাই? বলো। ক্লাস কি ভাইয়ার বোরিং লাগতেছে? রিটেন ক্লাস তো একটু বোরিং লাগবেই, তাই না? ওকে ভাইয়া বলো তো, ক্লাস কি একটা সুন্দর পাবলিক অ্যাওয়ারনেস ইজ অলসো নিডেড ইন দিস বলতেছে একটা জিনিস। ওকে ফাইন, রেসপেক্ট বলতেছে, ভালো। ওকে ভাই একটু কমেন্ট করো, আমি কি তোমাকে একটা যারা কঠিন ভোকাবুলারি পারো না তোমাদেরকে কিভাবে একটা সুন্দর টেকনিক দিই যে সুন্দর ভোকাবুলারি কিভাবে অ্যাড করবা, তারপরে আমি ক্লাসটা শেষ করবো। বলো তো লাগবে কিনা? আগে একটু ছোটো ছোটো পয়েন্ট করবা। এখন প্যারাগ্রাফ লেখার জন্য তোমরা যে টেকনিক দিছি সেটা বুঝছো কিনা আমাকে একটু বলো। ভাইয়া আজকে কমেন্ট সেকশনে বন্ডামি করছেন ভাই, আপনি আজকে কমেন্ট সেকশনে বন্ডামি করছি? আমি তো কমেন্ট সেকশনে কখন বন্ডা করলাম? আমার তো ফোন আমার হাতে, আমার ফোন দিয়ে কে কি করছে আমি জানি না। রেডি ভাইয়া? রেডি? আচ্ছা যা বুঝছো এতক্ষণ যা পড়াইলাম ওইটা বুঝছো কিনা, পড়ার ধরনটা বুঝছো কিনা? দেখো আমাদের স্টুডেন্টের রিটেনে 30 প্রায় এমনিই না, আদের আত্মবিশ্বাস জাস্ট মানে পাহাড় সম হয়ে যায়। তোমাকে আমি এই বইয়ের কি পড়াইলাম? এই বইয়ের জাস্ট একটু পড়াইছি। কালকে আমি তোমাকে হোমওয়ার্ক দিছি, এখানে যে পয়েন্টগুলো আছে এখানে সেম যে পয়েন্টগুলো আছে আমি যেগুলো লিখছি এগুলাকে চেঞ্জ করবা। আরও দুনিয়ার পয়েন্ট আছে, এমন যদি তুমি এই পয়েন্টগুলোকে চেঞ্জ না করে নতুন কিছু অ্যাড করতে না পারো, এটা মানে কি? এটা লেকিংস হচ্ছে তোমার জানার অভাব, তোমার জ্ঞানের অভাব। এর মানে কি? তোমার জানার অভাব, জ্ঞানের অভাব। তুমি লিখতে পারো না এই ব্যাপারটা আমি শুনতেই চাই না, মানতেই চাই না। কারণ এখানে যা যা লিখে এলাম তুমি তো মনে করো যে কনফিডেন্স আরো উঠে যাওয়ার কথা যে আসিফ ভাইয়ের এই কাওয়ার ট্যাং বগার ট্যাং লেখা নিয়ে ডাবিতে চান্স পাইছে, ইংরেজিতে সর্বোচ্চ নাম্বার পাইছে, তো কিভাবে মানে এইভাবে মানে এই লেখা দিয়ে তার মানে কি ঢাকা বিশ্ববিদ্যালয় জাস্ট তোমার একটু জাস্ট নলেজটা জানতে চায়। এইরকম আমি যদি পারি, আমার মতো একটা দুর্বল মানুষ যদি পারে, তাহলে আমার শিক্ষার্থী যারা আছে, আমার ছোট ভাই বোন, তারা আমার থেকেও স্মার্ট, আমার থেকেও বেশি টেকনিক্যাল, তারা আরও বেশি পারবে। এই বইয়ের আমি কি পড়াইলাম তোমাকে? জাস্ট এক্সপ্রেশন তো সব পড়াই নেই, আমি তোমাকে এখান থেকে একটু জিনিস পড়াইছি, এই যে একটু জাস্ট ইউজ অফ শুড একটা লাইন পড়াইছি, জাস্ট একটা জিনিসের ফাংশন পড়াইছি। যখন তুমি সবগুলো পড়বা তুমি এমনিই পারবা। আর এই বই তো তোমাদের দিবই, প্যারা নাই। তুমি এখানে চেঞ্জ করবা। আমার যে বাড়ির কাজ হচ্ছে এখানে দেখো ক্লিন, আমি বলছিলাম যে নিট অ্যান্ড ক্লিন সারাউন্ডিং থাকবে, তারপরে অনেক গাছ লাগাইতে হবে, মাটি উর্বর লাগবে, ফ্রেশ এয়ার থাকবে, আর কি কি করা উচিত না 3টা লিখছি এখানে। তুমি আমার 3টাকে গাছ কাটারকে চেঞ্জ করে তুমি নতুন একটা কিছু লিখবা। তারপরে এখানে যেখানে সেখানে ময়লা ফেলানো উচিত না, এখানে অন্য কিছু লিখবা যে উচিত না, আমাদের পানি অপচয় করা উচিত না, তাই না? তুমি যে কোনো জিনিস লিখতে পারো। এইভাবে যদি তুমি বাংলা পয়েন্ট টেনে না নিতে পারো তাহলে দেখা তুমি এমনি লিখতে পারতেছো না। আগে বাংলা পয়েন্ট লিস্ট করো, তারপরে ওভাবে যাও, এভাবে লিস্ট করবা। এভাবে আগে যা আছে না এভাবে একটা লিস্ট করবা নিজে নিজে করে, তারপরে মেইন প্যারাগ্রাফটাতে টাচ করে বসায় দিবা, দেখবা সুন্দর করে হয়েছে, একদিন হয়েছে। তারপরে আমাকে খাতা পাঠাবা, টেলিগ্রাম গ্রুপে তোমাদের খাতা দেখবো, দেখে ভুলগুলো ঠিক হয়ে দিব, ঠিক আছে? তারপরের দিন, তারপরে নেক্সট আবার এইভাবে একটু লেখাবো, আবার লিখাবো। এই লিখতে ফরমেশন ঠিক হয়ে যায়, মানে তারপরে বললো ভাই আমি পড়তে ভালো লাগে না, আমি পড়বো না, আমার হয়ে গেছে ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয় রিটেন আমাকে আটকাইতে পারবে না। আমার প্রত্যেকজন মানে কিউট যে ছোটোগুলো আছো তোমরা প্রত্যেকেই কথাটা বলবা
যে ভাইয়া আর পড়ানো লাগবে না, ঠিক আছে যতটুকু পড়াইছেন একটু একটু, মানে আমি বেশি হঠাৎ করে অ্যাডভান্স পড়াই না, ছোটো 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 করে পড়াই। এখন তোমরা ধরো আমি বিভিন্ন একটা সেন্টেন্স দিলাম আর এটা বাংলা ট্রান্সলেট করলাম, ওটি ইংলিশে ট্রান্সলেট করলাম, এটাতে কখনো নাম্বার ক্যারি করতে পারবা না। বাট এই যে টেকনিক একটু জানলা, একটু বুঝলা, একটা লাইন ভিতরে ঢুকলো, অন্তত এই লাইনটা ঢুকলো, হ্যাভিং এ গ্রেট ডিল অফ ক্যারেক্টারিস্টিক্স, অনেক বৈশিষ্ট্য থাকার কারণে ইট হ্যাজ বিকাম এ বার্নিং কোয়েশ্চেন ইন এ শর্ট পিরিয়ড অফ টাইম, বা ইট হ্যাজ বিকাম এন ইন্টারেস্টিং ইস্যু ইন এ শর্ট পিরিয়ড অফ টাইম, বা ইন্টারেস্টিং থিং, তুমি যা ইচ্ছা দিতে পারো, যে জিনিসটা নিয়ে দিবে, যে কোনো জিনিস, ফুড অ্যাডাল্টারেশন বলো, যা ইচ্ছা তাই, ওইটা তুমি সুন্দর করে ফ্রেজটা ইউজ করো। তখন টিচার সংজ্ঞা পড়ার পরে তারপর যখন এই লাইনটা দেখবে তখন খুব ভালো লাগবে, ঠিক আছে। তারপরে যখন ওই কানেক্টরগুলো দিবা 1 2 3 4 5 6 7 8 9, আমি 10টা কানেক্টর ইউজ করে ফেলছি জাস্ট আইডিয়া ডেভেলপিংয়ে। 5টা কানেক্টর ইউজ করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার খুশি হয়ে যায়, এখানে 10টা আমি ইউজ করছি। তারপরে এভাবে লিখবা। ওকে ভাইয়া একটু কমেন্ট করো তো, শিখাবো কিনা বলো, তোমাদেরকে একটু আর 5 মিনিট পড়াবো, তোমাদেরকে ওই টেকনিকটা শিখাবো কিনা, ওয়ার্ড চেঞ্জিংটা আমাকে একটু বলো। প্যারাগ্রাফ পয়েন্ট করে লিখবো কি করে? প্যারাগ্রাফ পয়েন্ট করে বাসায় লিখবা, বাসায় বাসায় শিখবা। ঢাকা বিশ্ববিদ্যালয়তে এইভাবে লিখবা না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো তোমার আমি পয়েন্ট করে ভাগ করে বাবা এটা শিখাইছি যে এটা হচ্ছে টপিক সেন্টেন্স, এটা হচ্ছে আইডিয়াল, এটা হচ্ছে কনক্লুশন। পয়েন্ট করে আগে নিজে শিখবার বাবা, একটু বুঝো না যে কী কী করা উচিত কী কী করা উচিত না, মুক্তি পাওয়া। তোমার বাসায় রাপ করবা, রাপ করে এক সাইডে বাংলাটা এইভাবে লিখবা, পয়েন্টগুলা লিখে ওইটার ইংরেজি করবা। যেমন আমি লিখলাম যে উর্বর মাটি থাকা প্রয়োজন, তা আমি লিখলাম উই শুড হ্যাভ ফার্টাইল সয়েল, আমি উর্বর মাটি থাকা প্রয়োজন, উই শুড হ্যাভ আমাদের থাকা প্রয়োজন আজকে, মানে যেটা থাকা উচিত, উই শুড হ্যাভ মানে আমাদের থাকা উচিত ফার্টাইল সয়েল, এই জিনিসটা লিখলাম না। হ্যাঁ, তারপর ফ্রেশ ইয়ার, এই জিনিসগুলো এইভাবে আগে বাংলা তুমি খাতায় শেখার জন্য। ডাবিতে কিভাবে আনসার করবে এই তো প্রথম একটা ফ্রি ক্লাস, ওটা তো শিখাবো পরে। আগে বাসায় প্র্যাকটিস করা, বাসায় শেখার জন্য এভাবে আগে পয়েন্ট করবা, পয়েন্টগুলোকে নিজে নিজে এভাবে সুন্দর করে বাংলা করবা এবং বিভিন্ন পয়েন্ট দিবে। দেখো 3 নাম্বার থেকে শুরু করছি, 1 2 তো দেওয়াই ছিল, তাই না ভাইয়া বলো তো? 1 2 তো দেওয়াই ছিল, ফার্স্টলি এবং সেকেন্ডলি তো দেওয়াই ছিল। কি ছিল? নিট অ্যান্ড ক্লিন ওয়াটার, ক্লিন তোমার হচ্ছে সারাউন্ডিংস, আর একটা হচ্ছে মোর ট্রিজ। দেখো তো 2টা তো দেওয়াই ছিল। ফার্স্টলি টু সেভ আওয়ার এনভায়রনমেন্ট উই শুড হ্যাভ এ নিট অ্যান্ড ক্লিন সারাউন্ডিংস, সেকেন্ডলি ইট শুড হ্যাভ মোর ট্রিজ। থার্ডলি থেকে দেওয়া নাই, এই বক্সগুলো খালি। তো এই বক্সগুলোর জন্য যে থার্ডলি, মোর ওভার, বিসাইডস, ইন এডিশন, অ্যাপার্ট ফ্রম দিস, অন দ্য আদার হ্যান্ড, এগুলো একটা লিস্ট করবা। এই যে দেখো এগুলো আমি একটা লিস্ট করছি সুন্দর করে, এই যে একটা লিস্ট করছি, এই যে একটা লিস্ট করছি, মোর ওভার, বিসাইডস, ইন এডিশন, অ্যাপার্ট ফ্রম দিস, এছাড়াও, এগুলো পরে ক্ষমা দিবা সুন্দর করে। তারপর কি অন দ্য আদার হ্যান্ড, তারপরে আমি ওই যে যা পয়েন্ট করছিলাম এই পয়েন্টগুলো আমি সুন্দর করে ইংরেজিতে রিটেনে লিখলাম। তারপরে আমি প্যারাগ্রাফে যখন বসাবো তখন তো সিম্পলি জাস্ট এইভাবে চলে আসবে, তখন তো আর পয়েন্ট করে আসবে না রে বাবা, বুঝতে পারছো? ওকে, এখন আসো তোমাদেরকে একটু ওয়ার্ড চেঞ্জিং শিখবা। ভাইয়া বারবার শুড হ্যাভ লিখলে কি হবে? আজকে তো আমি ক্লাসে নিচ্ছি শুড হ্যাভের উপরে, তাই না? একটা শুড দিয়ে যে তুমি কত কিছু লিখতে পারো এই জিনিসটা শেখাচ্ছে, আগে একটু শিখো। বারবার কেন দিলে? আমি তো শিখাবো। প্রথমে তোমাদের কি করছি, শুড দিয়ে শিখাইছি, তাই না? সব কিছু শুড দিয়ে শিখাইছি, প্রথমে শুড দিয়ে সেন্টেন্স শিখাই, তারপরে দেখো প্যারাগ্রাফটা কি একটু ডিফারেন্ট স্টাইলে শিখাইলাম। তারপরে কি করব, আস্তে আস্তে মাইনাস করবো। এইভাবে তো হট করে হবে না, তাই না, একদিনে। এখন দেখো তোমাদেরকে একটা টেকনিক দিই, ওয়ার্ড চেঞ্জিং মেথড। যারা আমার কিউট বন্ড আসো যে ভাইয়া আমি তো কঠিন ভোকাবুলারি পারি না, আমি তো এত ভালো স্টুডেন্ট না, যারা ভোকাবুলারি কঠিন ভোকাবুলারি শিখে তাদের থেকেও আমি না শিখে ভালো করতে চাই, এটা কি সম্ভব? এটা 100% সম্ভব। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় তোমাকে দিবে এক পেজে বরঞ্চ তুমি 16টা লাইন লিখতে পারবা। 16টা লাইনে যদি তুমি মানে ভালো ওয়ার্ড ইউজ করো, সর্বোচ্চ 2টা করে ওয়ার্ড ইউজ করলে একটা লাইনে তোমার 32টা ওয়ার্ড লাগে, তোমার এত বেশি ওয়ার্ড লাগে না, ঠিক আছে? এই 32টা ওয়ার্ড আমি তোমাকে বের করে দিব, যেই লাইনগুলো তুমি লেখো ওখান থেকে বের করবো। দেখো কত সহজ। তাহলে ওয়ার্ড চেঞ্জিং মেথড শিখো। যখন তুমি লিখবা ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, তখন ইম্পর্টেন্টের জায়গায় এই ওয়ার্ডটাকে ইম্পর্টেন্টটাকে মার্ক করে কেটে দিবা, ইম্পর্টেন্ট লিখবা না, ওই জায়গায় লিখবা হচ্ছে প্রমিনেন্ট কিংবা সিগনিফিকেন্ট লিখতে পারো। তারপর বিগ লিখবা না, ইট ইজ বিগ প্রবলেম না, তুমি লিখবা ইট ইজ প্যারামাউন্ট প্রবলেম বা অন্য কিছু লিখতে পারো, বা পাজেল, ঠিক আছে? বিগের জায়গায় আমরা প্যারামাউন্ট ইউজ করবো। তারপর হিউজ মানে একটা নর্মাল ওয়ার্ড লাগে, হিউজ কি ইউজ করে তুমি লিখবা হচ্ছে মেসিভ, অনেক বড় কিছু। তারপর লিখবা ওল্ড লিখবো না,
না, ইট ইজ ভেরি ওল্ড লিখতে পারো, না ইট ইজ ভেরি অ্যানশিয়েন্ট, অ্যানশিয়েন্ট মানে প্রাচীন। তারপর দেখবা কমন ইস্যু, তুমি লেখো না ইট ইজ ভেরি কমন ইস্যু, ভাই যখন কমন ওয়ার্ডটা আমার খাতাতেই লিখবো, লেখার পরে এই ওয়ার্ডটাকে আমি একটু টান দিয়ে কাটবো, কেটে আমি কমনের জায়গায় যখন আরেকবার খাতায় প্র্যাকটিস করব তখন কমনের জায়গায় অর্ডিনারি কিংবা কনভেনশনাল আমি ইউজ করব। তারপরে দেখো ভাই যখন ম্যাটার, তুমি লেখো না ইট ইজ বিগ ম্যাটার, ঠিক আছে, তো ম্যাটার না লিখে ম্যাটারের জায়গায় লেখবা হচ্ছে ফেনোমেনা, এটা মানে বিষয়বস্তু, ফেনোমেনন এটা হচ্ছে ভাই বিষয়বস্তু। তারপর দেখো হচ্ছে ভাই বেরি, বেরিকে আমরা ইউজ করবো না, বেরিকে বলবো গ্রেট, ব্রিলিয়ান্ট, আউটস্ট্যান্ডিং, এই তিনটা জানলে হয়, আর কিছু লাগে না, ঠিক আছে। তারপর দেখো ক্যান না লিখে আমরা বি এবল টু লিখবো। ভাইয়া এইটাকে কিভাবে প্রয়োগ করা যায় তোমাদেরকে আমি নেক্সট স্লাইডে দেখাচ্ছি। দেখো তুমি কিভাবে প্রয়োগ করবা, সিস্টেম শিখো, যারা ভালো ভালো রিটেন ভোকাবুলারি শিখে ওদের থেকে তোমরা বেশি মার্ক পাবে, কারণ এত টাইম নেই, ঠিক আছে, এত ভালোবাসার টাইম নেই। আমার টাইম শর্ট, আমার এক পেজে 16টা বা 17টা লাইন হবে, এটার জন্য আমার 32টা কিংবা 34টা ওয়ার্ড চেঞ্জ মেথড জানলেই আমার হয়ে যায়, ঠিক আছে, আমার হয়ে যায়। তো আমি টেকনিক্যাল হব না কেন, এখানে টেকনিকের খেলা, এখানে এত মানে নর্মাল হইলে চলবে না, চঞ্চল হইতে হবে। দেখো তাহলে আগের তুমি কিভাবে লিখতে, আর এখন তুমি ওয়ার্ড চেঞ্জিং মেথডটাকে কিভাবে ইউজ করবা। দেখো তুমি লিখলা ক্লাইমেট চেঞ্জ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ম্যাটার অফ দিস টাইম। আমার বিশ্বাস যে এই লাইনটা তুমি লিখতে পারো, তুমি যতই দুর্বল হও না কেন দুর্বল লাইন লিখো, তুমি দুর্বল হও বাট তোমাকে অ্যাডভান্স করার দায়িত্ব তো আমার। তুমি লিখলা ক্লাইমেট চেঞ্জ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ম্যাটার অফ দিস টাইম। তোমরা যারা বলো রিটেন পারো না, তুমি আমাকে বলো এই লাইনটা লিখতে পারো কিনা, অবশ্যই পারো, যে ক্লাইমেট চেঞ্জ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ম্যাটার, বিষয়বস্তু অফ দিস টাইম, এই টাইমে। তারপর লিখলা, তারপর তুমি আরেকটা লাইন লিখলা ইট ইজ এ বিগ অ্যান্ড কমন প্রবলেম ইন দ্য ওয়ার্ল্ড। এটা অনেক বড় এবং সবার জন্য কমন একটা প্রবলেম, একটা সমস্যা ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীতে, তাই না। ইট ক্যান ব্রিং, এটা নিয়ে আসতে পারে হিউজ চেঞ্জ, অনেক পরিবর্তন ইন আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশে কি করতে পারে, ক্লাইমেট চেঞ্জ হলে অনেক বড় পরিবর্তন নিয়ে। স্বাভাবিক শীত কমে গেছে, আমরা আগে কখন রোজা করতো গরমের সময়, এখন শীতের সময় আসতেছে, আমাদের পরিবেশ দিন দিন গরম হচ্ছে, তাই না, ক্লাইমেট চেঞ্জের কারণে। তাহলে ভাই এতটুক লিখতে পারো কিনা, ক্লাইমেট চেঞ্জ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ম্যাটার অফ দিস টাইম, হ্যাঁ, ইট ইজ এ বিগ অ্যান্ড কমন প্রবলেম ইন দ্য ওয়ার্ল্ড, ইট ক্যান ব্রিং হিউজ চেঞ্জ ইন আওয়ার এনভায়রনমেন্ট বা সারাউন্ডিংস। এটা হচ্ছে তুমি লিখছো। এখন তোমার এই ভাঙাচোরা মানুষটাকে কিভাবে একটু অ্যাডভান্স করা যায়, ওই ওয়ার্ড চেঞ্জ মেথডে চলে যাবা। যেমন এটার জন্য তোমার কোনো প্যারা নিতে হবে না, তুমি ধরো এই ওয়ার্ডটা বেরি ওয়ার্ডটা চেঞ্জ করো, তুমি লেখছো তোমার এই বেরি ওয়ার্ডটা ভালো লাগতেছে না, চেঞ্জ করবো, তোমার ওই ইম্পর্টেন্ট ওয়ার্ডটাও আর ভালো লাগতেছে না, এটাকে চেঞ্জ করব, এই ম্যাটারও ভালো লাগতেছে না, আমি এটাকেও চেঞ্জ করব, অফ দিস টাইম এইটাকেও আমি চেঞ্জ করব। চেঞ্জ করে তুমি যখন অভ্যস্ত হয়ে যাবা তখন দেখবা ওই লাইনটা আসতেছে না। যেমন আমি তোমাকে দেখাই যে ক্লাইমেট চেঞ্জ ইজ এ গ্রেট, বেরির জায়গা কি করলা, কেটে ইউজ করলা গ্রেট। এই ইম্পর্টেন্টের জায়গা তুমি প্রমিনেন্ট কিংবা সিগনিফিক্যান্ট যেটা ইচ্ছা দিতে পারো, তুমি দিলা যে প্রমিনেন্ট, তারপরে কি ম্যাটারের জায়গা চেঞ্জ করে কেটে দিয়ে তুমি লিখলা ফেনোমেনন। এখন তুমি বলতে পারো ভাইয়া এই যে ওয়ার্ডগুলো চেঞ্জ করছে না আমি কিভাবে পাবো, তুমি যা লেখছো তুমি আগে মার্ক করবা যে এইটাকে আমি বদলাইতে চাই, আমি বদলাই দিব, তোমার কোনো টেনশন নাই, পাঠাবো ভাইয়া একটু বদলাতে চাই, বদলাই দিব, প্যারা নাই তো, তুমি ভোকাবুলারি শেখার দরকার নেই, ঠিক আছে, এত প্যারা নেওয়ার সময় নেই, সময় আছে কয়েকদিন, ওয়ার্ড চেঞ্জ মেথড শিখাবো, পুরো একটা পেজ এরকম স্ট্যান্ডার্ড ওয়ার্ডে হয়ে যাবে, তুমি খেয়াল করো। তারপরে বলতেছো যে ইট ইজ এ বিগ অ্যান্ড কমন প্রবলেম, এটা অনেক বড় এবং কমন সমস্যা ইন দ্য ওয়ার্ল্ড, তুমি এটাকে চেঞ্জ করে কি করলা, ইট ইজ এ বিগের জায়গা চেঞ্জ করে কি করলা, ইট ইজ এ প্যারামাউন্ট, প্যারামাউন্ট মানে বিগ, ইট ইজ এ প্যারামাউন্ট অ্যান্ড কনভেনশনাল পাজেল ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, এই কমনকে কেটে কি করলা, তুমি হচ্ছে ইউজ করলা হচ্ছে তোমার কনভেনশনাল, এই প্রবলেমকে কেটে ইউজ করলা কি পাজেল। তারপর লেখো ইট ক্যান ব্রিং হিউজ চেঞ্জ ইন আওয়ার এনভায়রনমেন্ট, তখন তুমি এটাকে চেঞ্জ করে লিখবা ইট ইজ এবল টু ব্রিং, এটা আনতে সক্ষম মেসিভ ট্রান্সফরমেশন। দেখো হিউজ মানে কি, হিউজকে বলছিলাম মেসিভ ইউজ করবা, মেসিভ, মেসিভ চেঞ্জকে ইউজ করলা কি ট্রান্সফরমেশন, হয়ে গেল না। তাহলে হিউজ চেঞ্জকে আমি লিখলাম মেসিভ ট্রান্সফরমেশন ইন আওয়ার সারাউন্ডিং, তুমি এখানে এনভায়রনমেন্ট লেখা, এনভায়রনমেন্টকে কেটে তুমি সারাউন্ডিংস করলা। দেখো তো ওয়ার্ড চেঞ্জগুলো কত সুন্দর হইলো। তাহলে কি ইম্পর্টেন্টের জায়গায় আমি প্রমিনেন্ট করলাম, আমার ম্যাটারের জায়গায় ফেনোমেনন করলাম। এখন ভাইয়া যদি একটা বিষয় বুঝায় তখন ফেনোমেনন, আর যদি অনেকগুলো বিষয় বুঝায় তখন ফেনোমেনা। এই মেননে জাস্ট এ দিয়ে দিবা, জাস্ট এ দিয়ে দিবা, ফেনোমেনা শুধু এন এর পরে এ দিয়ে দিবা, বাকি টাকাটা শেষ। বুঝতে পারছো?
তাহলে দেখো তো কত সুন্দর হলো, ক্লাইমেট চেঞ্জ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ম্যাটার অফ দিস টাইম। তুমি এটাকে চেঞ্জ করে লিখলা, ক্লাইমেট চেঞ্জ ইজ এ গ্রেট prominent phenomenon in this period। তারপর লেখলা it is a big and common problem in the world। তারপর তুমি এটা লেখলা it is a paramount and conventional puzzle in the world। তারপরে it can bring huge change in our environment। তুমি লেখলা it is able to bring massive transformation, অনেক পরিবর্তন নিয়ে আসতে এটা সক্ষম in our surroundings। তাহলে এখন এই লাইনগুলো পড়ো তো, climate change is a great prominent phenomenon in this period। এই সময় একটা খুবই গ্রেট মানে একটা বিশাল প্রমিনেন্ট বা সিগনিফিক্যান্ট খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ফেনোমেনন মানে কি বিষয়বস্তু, ফেনোমেনন ইন দিস পিরিয়ড। ইট ইজ প্যারামাউন্ট অ্যান্ড কনভেনশনাল পাজেল। তো তারপর লেখলা ইট ইজ এ প্যারামাউন্ট অ্যান্ড কনভেনশনাল পাজেল ইন দ্য ওয়ার্ল্ড। ইট ক্যান ব্রিং মেসিভ ট্রান্সফরমেশন ইন আওয়ার সারাউন্ডিংস। এখন দেখো তো তোমার লেভেলটাকে তুমি কতটুকু আপডেট করলা। আরেকজন সারাদিন পর্যন্ত প্রমিনেন্ট পড়বো, এই ফেনোমেনন এই কনভেনশনাল হবে না, এই মুখস্থ ওয়ার্ড হঠাৎ করে খাতায় আসবে না। তুমি যখন লিখবা ইট ইজ, তুমি জাস্ট লিখতেছো নর্মালি, ভাইয়া শিখাইছে যে আর ভাইয়া কমন ওয়ার্ডটা আর ইউজ করো না, তাই তুমি লিখলা ইট ইজ ভেরি, লেখলা কমন ইস্যু, কমন ইস্যু। তখন তুমি মনে পড়ে যাবে যে ভাইয়া তো না করছিল কমন লিখতে, তুমি যখন এই লাইনটাই সেম লিখতেছো যে ইট ইজ ভেরি কমনের জায়গায় তখন কমন ওয়ার্ডটা আসবে, অটোমেটিক চলে আসবে যে কমন তো কাটছিলাম, কেটে কনভেনশনাল আসবে। তখন তুমি যখন লিখতে থাকবে, এইভাবে লিখতে থাকবা, তখন দেখবা অটোমেটিকলি চলে আসবে, বুঝছো? এটা নিয়ে তোমার কোনো প্যারা নেওয়ার দরকার নাই। তখন বিগ, তুমি লিখলা যে বিগ প্রবলেম লিখতেছো, ধরো বিগ লিখতেছো, পরে যখন বিগ ওয়ার্ডটা আবার লিখবা, লিখতে যাচ্ছ বিগ, তখন শিখছিলা না বিগ মানে তো শিখছিলাম প্যারামাউন্ট, তখন তুমি লিখবা ইট ইজ প্যারামাউন্ট পাজেল, বুঝছো? প্যারামাউন্ট পাজেল মানে প্রবলেম। বুঝতে পারছো টেকনিকগুলা? এভাবে যদি তুমি ইউজ করতে পারো, আমার বিশ্বাস যে তুমি রিটেনে সর্বোচ্চ নাম্বার পাবে। এই টেকনিকটা ইউজ করবা। এইভাবে কাজ কি এখন ভাইয়া আমি কিভাবে চেঞ্জ করবো, চ্যাট জিপিটি আছে, গুগল আছে, নিজে নিজে করো, সমস্যা নেই, এরপর আমি শিখাই দেবো, সমস্যা নেই, এগুলো তো খুবই ইজি। তাহলে দেখো আমি কি কি চেঞ্জগুলো শিখাইলাম আর করলাম। দেখো প্যারামাউন্ট ছিল, বিগ ছিল, প্যারামাউন্ট করছিলাম, হিউজ ছিল, মেসিভ করলাম। এখানে ছিল লিখছিলাম কি হিউজ চেঞ্জ, দেখো হিউজ চেঞ্জ লিখছিলাম, তাই না? হিউজ চেঞ্জ কি, এই লাইনটাকে চেঞ্জ করে আমি কি করলাম যে হিউজ চেঞ্জকে আমি লিখলাম মেসিভ ট্রান্সফরমেশন। এখানে এটা হয়তো বা এখানে নাই, এই হিউজ চেঞ্জকে আমি হিউজকে বলছিলাম কি মেসিভ, আর চেঞ্জকে বলছিলাম কি ট্রান্সফরমেশন। তারপর ম্যাটার না লিখলাম, কমন লিখলাম না, অর্ডিনারি, কনভেনশনাল। বুঝতে পারছো? এই ধরনের আরও টেকনিক আছে, আরও অনেক আছে। এগুলো দিয়ে শিখাইলে তুমি দেখবা রিটেনে কয়েকদিনের ভিতরেই তোমার লেখাটা তুমি নিজেই চিন্তা করে দেখো তুমি আগে কি লিখছিলা, জাস্ট ওয়ার্ডগুলো একটু চেঞ্জ করলাম, তোমার কতটুকু আপডেট হলো। ক্লাইমেট চেঞ্জ ইজ এ গ্রেট প্রমিনেন্ট ফেনোমেনন ইন দিস পিরিয়ড। ইট ইজ এ প্যারামাউন্ট অ্যান্ড কনভেনশনাল পাজেল ইন দ্য ওয়ার্ল্ড। ইট ইজ এবল টু ব্রিং মেসিভ ট্রান্সফরমেশন ইন আওয়ার সারাউন্ডিংস। আমার সাউন্ডসটা দেখছো কত সুন্দর, আর এটাতে সাউন্ডসটা দেখো, ক্লাইমেট চেঞ্জ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ম্যাটার অফ দিস টাইম। ইট ইজ বিগ অ্যান্ড কমন প্রবলেম ইন দ্য ওয়ার্ল্ড। ইট ক্যান ব্রিং হিউজ চেঞ্জ ইন আওয়ার এনভায়রনমেন্ট। তাহলে দুইটা সাউন্ডটা অন্য লেভেলে। এখন ভাইয়া তোমাদের জন্য আমি আরও ক্লাস নিব, শিখাবো, আজকে লেট করবো না। তোমাদের জন্য একটা গিফট আছে। গিফটটা ভাইয়া যখন লাল ভাইয়া গিফট দেয় তখন মন থেকে অনেক বড় কিছু করেই একটা গিফট দেয়। গিফটটা কি দেখো, তোমাদের যে ডাবি স্ট্যান্ডার্ড 50টি ফাইনাল মডেল টেস্ট, 3000 MCQ ব্যাখ্যা সহ 50টি ফাইনাল মডেল টেস্ট, এটা ভাই গিফট। কালকে আমার জন্মদিন গেছে না, আমি তো বলতে পারতাম এটা আমার জন্মদিন উপলক্ষে, কিন্তু না, এটা আমি ডাবিতে চান্স পাইছি, আমার যে হ্যাপিনেস, আমার খুশি, আমি ওইটার জন্য তোমাদেরকে আমি গিফট দিছি যে 50টা MCQ মডেল টেস্ট দিবা ডাবি স্ট্যান্ডার্ড, একদম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়েশনগুলো যেমন হয় ওই স্ট্যান্ডার্ডে করা, অর্থাৎ 15, 15, 30 এভাবে 60টা করে MCQ, 60 গুণ 50 টোটাল 3000 MCQ পরীক্ষা দিবা। কোনো কারণে ভুল হলে সেই ব্যাখ্যাটাও তুমি দেখতে পারবা। অর্থাৎ এই কোনো জায়গায় ধরো এক্সাম দিয়ে তোমার টাকা নষ্ট করা লাগবে না, বা আমাকেও এক টাকাও দেওয়া লাগবে না। এটা গিফট মানে গিফট, মন থেকে যেটা দিছি, ঠিক আছে? এটা তোমরা অনেকেই জানো, আমি বলেও দিছি। আর ওএমআর শিট নিবা, বাসায় পাঠিয়ে দিব, তোমাকে হচ্ছে পিডিএফটা পাঠিয়ে দিব, জাস্ট প্রিন্ট করে নিবা, আর কিছুই না। তোমার এই থেকে 50 থেকে 60 টাকা খরচ হবে, একটুক খরচ তোমার। এটা তোমার জন্যই, তুমি প্রিন্ট করে বাসায় বসে পরীক্ষা দিবা। কারণ আমি অনেক ভুল করছিলাম, মানে আমি অনেকগুলো ভুল করে ফেলছিলাম, যে ভুলগুলো করার কারণে হয়তোবা আমার মানে চান্স যদি আরেকটু বেশি ভুল কথা মিস হয়ে যাইতো। তাই তুমি যেন পজিশনকে অনেক বেশি টপারের দিকে নিয়ে যেতে পারো, এই কাজগুলো তোমরা অবশ্যই করবা, যেন চান্সটা কোনোভাবে মিস না হয়।
তারপরে তোমাদের যে টু দ্য পয়েন্টের লিখিত বই তো আছে, তুমি জানো আমাদের যে রিটেন বই, এই বইয়ের প্রত্যেকটা জিনিস তোমাকে ধরে ধরে শেষ করবে। এক পেজ পড়াইছি, এটা পুরোটা পড়ানোর পরে তুমি বলবা যে ভাইয়া আমারকে ছেড়ে দেন, আমি রিটেনে মানে তুমি 30+ তো এমনি পাবা বলি না, মানে আমরা তো এমনি বলি না 30+ পাবা, কারণ আমি তোমাকে দিয়ে পাওয়াইতে পারবো বলেই আমি পারি। তুমি জাস্ট 50টা দিন জাস্ট খালি চেষ্টাটা করে যাও, দেখো ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার চান্স হবে এবং এটা PDF পেয়ে যাবা। এরপরে ভাই আরও অনেক কিছু আছে। দেখো তোমাদের যে এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে খাতা মূল্যায়ন। ভাই এই জিনিসটা বুঝতে হবে, খাতা মূল্যায়ন এবং ইংরেজির যে টেক্সট বুক আছে A to Z পড়াবো, তোমাদের জাস্ট নামমাত্র ফি দেওয়া। গত বছর আমাদের ব্যাচ থেকে 30 কমন পড়ে, এত দেশ ছাড়া রিটেন ইন্টেন্সিভ ব্যাচ, এরপরেও যদি কোর্সটি বাড়ায় দিলে তোমরা বলবা যে না ভাইয়া তো বাব নিছেন। বাব নি আমি নেই না, অনেক অনেক আদর করি, কারণ তোমরা আমার কিউট কিউট বন্ডসগুলা, ঠিক আছে, তোমরা নাকি রিটেন পারো না। ওকে, এই যে খাতা মূল্যায়নের যে বিষয়টা, প্রত্যেকটা খাতা যখন দেখে দিব কোন ভুলটা হয়েছে, ওইটা যখন তোমাকে কারেক্ট করে দিব, ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা হলে আর ভুল হবে না। এইটা যদি তোমাকে বলে বুঝাইতে হয় যে একজন ভাইয়া তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ভাইয়ারা তোমাদের খাতা দেখে দিবে, এখন ডাবিতে পরে ভাইয়ারা এসে যখন খাতা দেখবে নিশ্চয়ই তাদের কষ্ট আছে। তো এই কারণে ধরো নর্মালি অফার ফিটা জাস্ট 1000 টাকায় রাখা আছে 2000 স্টুডেন্টের জন্য, কারণ সবাই ভর্তি হতে পারবে না, কারণ সবার খাতা দেখা পসিবল না। গত বছর আমরা দেখো এখানে 14000 খাতা দেখছি, ভাই তো অনেক হিউজ 14000 খাতা, কষ্ট হয়। তো এই কারণে 2000 স্টুডেন্ট থাকবে এবং এখানে দেখো 100% লিখার নিশ্চয়তা আছে, অর্থাৎ 100% লিখার নিশ্চয়তা তোমার এটা থাকবে, মানে থাকবেই, তুমি রিটেন লিখতেই পারবা, এটাতে কোনো সে নাই। তুমি নিজে আমাকে বলবা, এটা তো এমনি বলি না, গত বছর এমন হয়েছে সবাই পারছে, দেন যখন স্যাটিসফাইড হয়েছি তখন তোমাকে আমি কথাটা বলতেছি যে সবাই পারবে। তো তারা যদি পারে তখন আমারও অভিজ্ঞতার একটু ব্যাপার আছে, এখন যখন পরিপূর্ণ অভিজ্ঞতা আছে তখন তোমাকে দিয়ে রিটেনে ওই 30+ পাওয়ানোটা আমার কাছে কোনো ব্যাপার না, এটা তো সিম্পল একটা বিষয়। এখন তোমাকে বিশ্বাস করতে হবে জিনিসটা। তারপরে দেখো তোমাদের যে লিখিত বই থাকবে এবং লিখিত ক্লাস থাকবে 30টা, 100% লিখার গ্যারেন্টি দিচ্ছি। এবং তোমাদের হচ্ছে যে গিফট, এই গিফটে তো এমনি থাকছে, তাই না? একটা জিনিসের ভালো গ্যারেন্টি কখন দেওয়া যায়, যখন একটা আগের ব্যাচ, এর আগের ব্যাচগুলা ফুললি কনফিডেন্ট থাকে, রিটেনে 30, 29, 25 অ্যাভারেজ এত মার্কস পায় এবং তারা 100 লিখতে পারে, তখনই কিন্তু গ্যারেন্টি দেওয়া যায় 100% গ্যারেন্টি যে তুমি রিটেনে লিখতে পারবা। এটা আমার বিশ্বাস, এটা আমি পারাবো, তোমাকে দিয়ে পারাবো। তোমাকে দিয়ে কীভাবে রিটেনে 30+ পাওয়াইতে হয় এটা আমার টেনশন, তোমার না। তুমি জাস্ট 50টা দিন কষ্ট করে লাল ভাইয়ের সাথে লেগে থাকো। আর কি গিফট দেওয়া যায়, ফুল একটা এক্সাম বেস গিফট, একটা বই PDF আকারে দিব, খাতাগুলো দেখে দিব, তোমার পিছনেই বলতে পারো 700 থেকে 800 টাকা তোমার পিছনে চলে যাবে খাতা দেখাতে, ঠিক আছে? তো সবাই দ্রুত এনরোল হয়ে যেও, আমাদের পেইড ব্যাচের এখন ক্লাস আছে, আমার যেতে হচ্ছে। মাই কিউট কিউট বন্ডস, তোমাদের কমেন্ট করতে পারলাম না, ক্লাসটা কেমন লাগলো একটু জানো, তাহলে আমি আরেকটা ক্লাস নিব আরেকদিন, আজকে না। আরে উইশ করি নাই, ক্লাসটা কেমন লাগলো তুমি একটু কমেন্টস করো, আমি তোমাদের কমেন্টসগুলো পড়ে আমি ক্লাস শেষ করে দিচ্ছি। বাংলাও কি আছে? হ্যাঁ বাংলাও পড়াবো, বাংলা তো আছে এই বই থেকে। তো বাংলা এই যে এবছর সারাংশ সারমর্ম 30 কমন পড়লো না, এই বই থেকে তো এই জায়গায় তোমাদের আমি দেখাই, বাংলা প্রথম যেটা দিছিলাম ওইটাই তো কমন পড়লো, ওই যে দেখো প্রথমটাই তো কমন পড়লো। এখানে লেখা আছে যে ক্লাস বাই ক্লাস, এটা ক্লাস নাম্বার কত 4, ক্লাস নাম্বার 4 ছিল, 4-এর মধ্যেই তোমার হচ্ছে প্রথম যেটা দিছিলাম। হ্যাঁ সারাংশ 1, কোথায় সারাংশ 1 যেটা ছিল ওইটাই প্রথমটা কমন ছিল, তোমাকে দেখাইতেছি। সারাংশ সারমর্ম 2-1, এখানে এটাই কমন ছিল, এই যে দেখো এটা। হ্যাঁ ওই যে বসুমতী তুমি কেন এত কৃপণা, ওই যে 1 নাম্বার যেটা ছিল না ওইটাই কমন ছিল, উত্তর সহজ। হ্যাঁ তো ওইগুলো নিয়ে প্যারা নেই, ওখানে প্যারাগ্রাফ সবই কমন ছিল গত বছর। এই বছর আমি চেষ্টা করব মানে কমন দেওয়ার জন্য চেষ্টা করব, আমি কি বলি যে কমন দিব, ইম্পসিবল। 100% কমন দিব এটা আমি বলতে পারবো না, বাট কোনো ব্যাচে আমি বলি না, বাট আমি বলি যে ডিউ রিটেন ইন্টেন্সিভ ব্যাচ থাকার মতো কোনো ব্যাচ যদি থাকে বাংলাদেশে, দেশের লিখিত ব্যাচ, বাট তুমি রিটেন পারো না বাট ফেল করলা, মানে আর এই ব্যাচে পড়লা না, এর থেকে আফসোস আর জীবনে কিছু হইতে পারে না, এর থেকে আফসোস আর জীবনে কিছু হইতে পারে না। কারণ ডিউ রিটেন ইন্টেন্সিভ ব্যাচ থাকার পরেও, তোমার হাতে থাকার পরেও তুমি রিটেনে গিয়ে ফেল মারছো, কারণ কি তখন তুমি ওই ব্যাচের সাথে যুক্ত ছিল না। যদি দুর্বল বা তুমি ফেল করো, এর থেকে বড় আফসোস কেউ করবে না, কারণ গত বছর এরকমই অনেক অনেক আফসোস আমাকে দেখতে হয়েছে, তাই না? আমি চাই না আমার এই কিউটদের এই ধরনের কোনো কিছু আফসোস বা কোনো ধরনের কষ্ট মনের ভিতরে থাকুক, বুঝছো? আমি কখনো চাই না এগুলো তোমাদের দিয়ে হোক। ভালো থাকো তোমরা সবাই, কমেন্টসগুলো একটু দেখবো। দেখো তোমাদের যদি এরকম হয় যে তোমরা জাস্ট সিম্পলি একটা জিনিস চিন্তা করো
যে তোমাদের আচ্ছা এখানে একটা জিনিস বলে দিই যে তোমরা কিন্তু 2000-এর উপরে স্টুডেন্ট কিন্তু ভর্তি হতে পারবে না, এটা কিন্তু মাথায় রেখো। পরে আমাকে বললো না, অনেক স্টুডেন্ট গত বছর ভর্তি হইতে পারে নাই, অনেক আফসোস করছে, মেসেজ দিছে। আমি তোমার চাইলে দেখাইতে হবে যে ভাই মেসেজটা দেখান আগের বছরের, যে ভাই আপনার ক্লাসগুলো যদি শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আজকে 500-র মধ্যে থাকতাম। 2000 মানে 2000-ই, কারণ খাতা দেখতে হবে, বুঝছো? তো এত কিছু দিচ্ছি, তুমিও এতটা সময়ের ভিতরেই জয়েন করে ফেলো। ওকে, অনেক ভালো লাগলো, অনেক ভালো লাগলো ভাইয়া। ওকে ভাইয়া, কেমন লাগলো ক্লাস? ওকে, আল্লাহ হাফেজ তোমরা সবাই। ভাইয়া বইটা কেমনে পাবো? হ্যাঁ, পিডিএফ দিয়ে দিব, ওই বই লয়ে তোমার কোনো টেনশন করার কারণ নাই। আর তোমাদের দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষায় ধরো তোমার হচ্ছে এমসিকিউতে যদি তুমি কোনো রকম মানে 35 বা তোমাকে ধরো 38 ধরো, আর রিটেনে তুমি অটোমেটিকলি, আমার যে বিশ্বাস কনফিডেন্স, মানে লয়েস্ট যদি হয় তোমার 25 পাবা, তো এইটাতেই তোমার ইজিলি চান্স হয়ে যাচ্ছে ভাইয়া। 38 + 25 63 পাইলে তোমার ইজিলি চান্স হবে। ওইটা আমরা পাওয়াইতে পারি, এটা আমাদের এখান থেকে সম্ভব বলেই এত স্টুডেন্ট পড়তেছে, তোমার ভাই আপু আসছে, এটা পারি বলে গন্তব্য ঢাবি থেকে মানে এত ভাই আপু চান্স পেয়েছে, যে কারণে তোমাদের একটা আস্থা এবং বিশ্বাসের জায়গা আমরা মানে অর্জন করতে পারছি, পরিশ্রমের মাধ্যমেই হয়েছে। কারণ এই যে এত বিশ্বাস, এত বর্ষা তো হঠাৎ করে একদিনে হয় নাই, কারণ আমরা পারি এই জিনিসটা, মানে তোমাকে দিয়ে করে দিতে পারি বলেই তোমরা মানে এতটা বিশ্বাস আমাদের উপরে মানে করতেছো। আর এই বিশ্বাসের ফলটা আমরা প্রতি বছর দিয়ে আসছি, এই বছরও দিয়ে আসবো। এই কারণে দেখো তো 2000-এর উপরে প্রায় স্টুডেন্ট মতো ভর্তি হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি। তো এই যে এত তাড়াতাড়ি ভর্তি হয়ে যায়, এই যে এত বিশ্বাস তোমাদের, এই যে এত ভালোবাসা, মানে এই যে কানেক্টিভিটি, এটা কিন্তু একদিনে হয় নাই। এটার জন্য মানে আমরা তোমাকে দিতে পারি বলেই তোমরা কিন্তু এই ভালোবাসাটা আমাদেরকে দিছো। তো ভালো থাকো, সুস্থ থাকো, লাল ভাইয়ের জন্য দোয়া করো। আজকে বিদায় নিচ্ছি, পেট বেঁচে ক্লাস আছে, টাটা।